রিমি বলে ওঠে, তাহলে তো তোর হক আছে ওদের বাসর ঘরে বসে থাকার। আয় তোর এইখানে চুমু খাই। এতক্ষণে আসল কথা মনে করাই দিছস। বন্ধুর বাসর ঘরে আমি থাকুম। সাথীর ধৈর্যের ভাত ভেঙে যাচ্ছে। সে দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা ওকে, তুই থাক বাসর ঘরে। বলেই সে ছোঁয়ার হাত ধরে টানতে টানতে সকলের চোখের পলকে বেরিয়ে যায় এবং পাশের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সামির বেচারার বুঝতে পাক্কা 2 মিনিট সময় লাগে কিনা কি হলো। যখন বুঝতে পারে তখন চিল্লায় বলে ওঠে, বন্ধু আমার ছাড়া রুম লক করিস না। আমি তোরে ডিস্টার্ব করব না, শুধু একটু দেখব। কে শুনে কার কথা? সকলে হাসতে হাসতে ঘোরাঘুরি খাচ্ছে। সামির সাদি যে রুমে ঢুকেছে সেই রুমের দরজার সামনে বসে আহাজারি করতে থাকে। বন্ধুরে অন্যায় করিস না, আমি একটা ভোলা ভালা পোলা। আমার না নিলে তোর শ্বশুরকে কল করব আমি। সাদি জবাব দেয়, দে, আমার শ্বশুর আর তুই নাগিন ডান্স কর কে, আপাতত বিরক্ত করিস না। ওর নাম আমি ইতিহাসের পাতায় লিখে দিছিলাম চাচা। তোর মেশিন নিয়ে বই লিখতে চাইছিলাম। তুই এত বড় অন্যায় করিস না। ছোঁয়া বড় বড় চোখ করে সাদির দিকে তাকিয়ে আছে। সাদি সাউন্ড বক্স চালিয়ে দিয়েছে। সামিরের বকবকানি আপাতত শোনার মুড নাই। সামির যে 1-2 ঘন্টার মধ্যে থামবে না এটা সাদির জানা। ছোঁয়া রিন্দি নিয়ে বলে, আপনার ওয়েট কত? সাদি বিছানা চাদর ঠিক করতে করতে জবাব দেয়, 80। ছোঁয়া শুকনো ঢোক গেলে খাট যে এমনি এমনি ভাঙেনি এতক্ষণে পাক্কা কনফার্ম হয়ে গেল। সাদি এক পলক তাকায় ছোঁয়ার মুখপানে, বুঝে যায় বোকা প্রিয়সীর মনোভাব। তুমি ভয় পেও না, আমার ওজনের প্রভাব তোমার উপর পড়বে না। ছোঁয়া যেন লজ্জা পেল, মাথা নিচু করে ফেলে। ঘড়ির কাঁটা টিক টিক শব্দে জানান দেয় রাত 12টা বেজে গিয়েছে। সাথী প্রিয়সীর জন্মদিন চলে এসেছে। সাথী পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করে ছোঁয়ার সামনে হাঁটু মুড়ে বসে পড়ে। আমি না গুছিয়ে প্রপোজ করতে পারি না, কবিতা লিখে মনোভাব প্রকাশ করতে পারি না। সূর্য সাপটা ভাষায় বলছি, তোমাকে আমি ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তুমি আমার হৃদয় হরণে, তোমাকে ছাড়া আমার একটা মুহূর্তও চলে না। তোমাকে ছাড়া আমি আমাকেই ভাবতে পারি না। সারা জীবন আমার হয়ে থেকো। ছোঁয়া সাদির হাত থেকে বক্সটা হাতে নেয়। সাদি হাত ধরে তাকে তোলে। শুভ জন্মদিন শখের নারী, সারা জীবন এরকমই থেকো, আমার আধ পাগলা বউ হয়ে আমায় রাঙিয়ে দিও। ছোঁয়া মুচকে হেসে মাথা রাখে সাদির বুকে। এরকম একটা রাত চেয়ে এসেছে ছোঁয়া, এমনটাই কল্পনা করে গিয়েছে সব সময়। অবশেষে স্বপ্ন সত্যি হয়ে গেল। হৃদয় হরণী মানে কি সাধু? হৃদয় মানে জানো তো, হরণী মানে হরণ করা বা দখল করা। যে তোমার হৃদয়টা দখল করে বসে আছে তাকে হৃদয় হরণী বলে। তুমি আমার শখের নারী ছোঁয়া, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। বক্স খুলে সেটার ভেতর থেকে লকেটওয়ালা একটা চেইন বের করতে করতে বলল সাদি। ছোঁয়ার কপালে ভাঁজ পড়ে। বাই এনি চান্স আপনি কি আমাকে আগে থেকেই ভালোবাসতেন? মৃদু হাসে সাদি। খাটের এক কোনায় গিয়ে বসে। ইশারায় ছোঁয়াকেও বসতে বলে। ছোঁয়াও সাদির পাশে বসে। তোমাকে আমি কবে থেকে ভালোবাসি জানি না, তবে বউ বানানোর স্বপ্ন দেখেছি অনেক আগে থেকে। নিজের স্বপ্নটার কথা শেয়ার করেছিলাম তোমার বাবার কাছে। তিনি নাকচ করেন এবং স্পষ্ট গলায় বুঝিয়ে দেয় তোমার আর আমার মধ্যে ঠিক কতটা দূরত্ব রয়েছে। আমিও বুঝে গেছিলাম এবং তোমার থেকে দূরত্ব বজায় রেখে চলতাম। নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য বন্ধুত্ব করেছিলাম মেহেরের সাথে। বন্ধুত্ব ছিল বা তার থেকেও বেশি কিছু। হয়তো আমার চাওয়াটা সত্যি ছিল, তাই তুমি আজকে আমার। ভেঙচি কাটে ছোঁয়া। লোকটা তাকে আগে থেকেই ভালোবাসে, অথচ কি নাটকটাই না করলো। একটুও ভালোবাসা দেখাতো না। সাদি লকেটটা খোলে। তার ভেতরে 2টো নাম লেখা, একটা দিয়া এবং অপরটা ছোঁয়া। নাম দেখে ছোঁয়ার কোচকানো ভ্রু কুচকে যায়। সে এক লাফে দাঁড়িয়ে যায়। আমার ছেলের নাম আমি কুদ্দুসই রাখবো, ছোঁয়াত কখনোই রাখবো না। সাদি দীর্ঘশ্বাস ফেলে। ছোঁয়া, পাগলামি করে রাতটা নষ্ট করিও না। আর আপনি যে আমার ছেলের নাম নষ্ট করছেন। সাদি হতাশ, বুঝে যায় তার আতপাগল বউ মানবে না। ঠিক আছে, ডাকনাম কুদ্দুস থাকবে, স্কুল কলেজে ছোঁয়া থাকবে। ছোঁয়া এটা মানতেও নারাজ, তাই দারুণ তেজে আবারও বলে ওঠে, একদম না, স্কুলে কলেজে কুদ্দুসই থাকবে। হার মানে সাদি। ঠিক আছে, আপাতত কাছে এসো। কাছে যাব, তার আগে আপনি কান ধরে 20 বার উঠবাস করেন। কিন্তু কেন? আমাকে আপনার পেছনে দৌড় করানোর জন্য।
আপনি জানেন আপনি আমাকে কতটা পিছিয়ে দিয়েছেন। বিয়ের দিন থেকে যদি আমার কাছাকাছি থাকতাম তাহলে এতদিনে কুদ্দুস আমার কোলে চলে আসতো এবং কুদ্দুসিকে আনার প্ল্যানিংও শুরু করে দিতে পারতাম। কুদ্দুসি আবার কে? মেয়ের নাম কুদ্দুসি রাখবো, দিয়া থাকবে ভালো নাম, ডাক নাম কুদ্দুসি। শাদি 2 হাত জোর করে বলে। মাফ করে দে বোন, তুই বের হ আমার রুম থেকে, আমাকে একটু শান্তি দে। ছোঁয়া ভেঙচি কাটে। আমাকে আজকে বের করে দিলে আপনার চুলের কসম আমি চলে যাব গ্র্যাবিয়েলের কাছে। 20 বছর পরে 10টা বাচ্চা নিয়ে তবে ফিরবো আপনার কাছে। হতাশ শাদি কথাবার্তা ছাড়া কান ধরে উঠবোস করতে থাকে। ছোঁয়া কাউন্ট করতে থাকে। গুনে গুনে 20 বার কান ধরে শেষ হলে ছোঁয়া এগিয়ে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে শাদিকে। শাদিও আগলে নেয় ছোঁয়াকে। ছোঁয়া শাদির পাঞ্জাবির বোতাম খুলে লোমযুক্ত বুকে ছোট ছোট চুমু খায় এবং ফিসফিস করে বলে, কথা দেন। শাদি ছোঁয়ার মাথায় চুমু খেয়ে জবাব দেয়, কি কথা দিব? অল্প অল্প করে চুমু খাবেন, রাক্ষসের মতো নিঃশ্বাস বন্ধ করে দিবেন না। দাঁতে দাঁত চেপে ছোঁয়াকে ছেড়ে দেয় শাদি। এই বলদ কি কোনোদিনও মানুষ হবে না? ছোঁয়া এক পলক তাকায় শাদির দিকে। এভাবে দাঁত কটমট করবেন না, দাঁত ভেঙে গেলে কুদ্দুস এবং কুদ্দুসি আপনাকে বাবা না ডেকে নানা ডাকবে। রাখতে গিয়ে রাগ করতে পারে না শাদি। কি বলবে একে? স্বভাব তো এমনই, রাগ করলেই কি ম্যাচিওর হয়ে যাবে? কখনোই না। ছোঁয়া হাত টেনে কাছে নিয়ে ওষ্ঠোদ্বয় চেপে ধরে নিজের পুরুষালী ওষ্ঠোদ্বয় দ্বারা। 2 হাতের বেসামাল স্পর্শ এবং পুরো ওষ্ঠের অত্যাচারে অস্থির ছোঁয়া। ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকলেও শখের পুরুষ একটুও ছাড় দেয় না ছোঁয়াকে। অতিষ্ঠ হয়ে শাদির চুলগুলো মুঠোয় পুড়ে নেয় ছোঁয়া। শাদি ছেড়ে দেয় এবং কড়া গলায় জানিয়ে দেয়, আজকে কোনো রকমে বাথরুমে করলে চলে যাবো মেয়ের কাছে, মাইন্ডেড। ব্যাস, ছোঁয়া রানী একদম সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে, চুলগুলো ছেড়ে দেয় এবং নিজেই শাদির ওষ্ঠোদ্বয় ছুঁয়ে দেয় নিজ ওষ্ঠোদ্বয় দ্বারা। ফজরের আজান দিয়েছে বেশ কিছুক্ষণ আগে। ইতিমধ্যে পাখির কিচিরমিচির শুরু হয়ে গিয়েছে। ছোঁয়া এখনও মুখ গোমরা করে বসে আছে। মূলত সে শাদির পাশে শোবে না। 1 ঘন্টা যাবৎ এভাবেই বসে আছে। শাদি শুয়ে শুয়ে দেখছে অভিমানী বউটাকে। বউ রেগে নেই, তবে অভিমান করেছে, সাথে ভয়ও পেয়েছে মনে হয়। শাদি ঠিক আন্দাজ করতে পারছে না। আন্দাজ করবে কি করে? কথাই তো বলছে না। শেষ কথা বলেছিল গভীর স্পর্শের মুহূর্তে। মস্তিষ্কে চাপ দিয়ে শাদি মনে করে ছোঁয়া শেষ কথা কি বলেছিল, আজ না প্লিজ। কিন্তু শাদি ছোঁয়ার কোনো কথা শোনেনি, হাসলেই শুনতে পারেনি, নিজেকে দমিয়ে রাখতেও পারেনি। পাশের শখের নারী, সে আবার বউ। 32 বছরের পাকাপোক্ত যুবক হয়ে নিজেকে দমাতে সক্ষম হয়নি। অবশ্য এর জন্য শাদি অনুশোচনাও হচ্ছে না। তানিশা সুলতানা এতদিন অনেক জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। আজ না হয় শাদি একটু জ্বালালো। ছোঁয়া, একটু ঘুমিয়ে নাও, ভালো লাগবে। এটা নিয়ে 4 বার বলল শাদি, তবুও ছোঁয়ার কোনো সাড়া নেই। একটু নড়ে চড়ে বসে ছোঁয়া, শরীরে এখনও শাড়ি পেঁচিয়ে আসে। বিরক্তির চরম পর্যায়ে চলে যায় শাদি। এক লাফে উঠে পড়ে। ছোঁয়া চমকে তাকায় শাদির দিকে। লোকটা উঠছে কেন? ছোঁয়া কিছু বুঝে ওঠার আগেই শাদি পাজা করে কোলে তুলে নেয় ছোঁয়াকে। মৃদু চিৎকার করে ওঠে ছোঁয়া। চোখ মুখ খিচে বন্ধ করে গলা জড়িয়ে ধরে শাদির। শাদি বাঁকা হাসে। ঘুমাবে না তো কি করার, চলো গোসল সেরে নেই। চোখ দুটো বড় বড় করে মেলে ছোঁয়া। লোকটা আজকে এতটা চালাচ্ছে কেন? ডিসেম্বরের শুরু, প্রচণ্ড শীত। এই শীতে এখন গোসল? মরেই যাবে ছোঁয়া। লোকটার এত অত্যাচারে ছোঁয়া মরেনি বলে এখন ঠান্ডা পানি দিয়ে মারতে চাইছে? পাষাণ লোক একটা। ছোঁয়ার মেজাজ তুরঙ্গে। শয়তান বেটা এত অত্যাচার কেন করছে? এই যে কনকনে ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়েছে, যাক সেখানে দুঃখ নেই। এমনিতেও কাল গোসল করেনি, আজকে করতেই হতো। একটুখানি উপকারই করেছে, কিন্তু দুঃখটা এখানেই। এখনও কম্বল চাপা দিয়ে ঘুমাতে দিচ্ছে না, বসিয়ে রেখেছে এবং বলেছে কিছুক্ষণ অপেক্ষা করতে। এটা কি শাস্তি নয়? সারা রাত জ্বালাতন করে কি মানুষটার মন ভরেনি? নেহা ছোঁয়া পণ করেছে কথা বলবে না, না হলে এতক্ষণে ইচ্ছা মতো কিছু কথা শুনিয়ে দিত। শাদি গায়ে শার্ট চাপিয়ে চুলগুলো ঠিকঠাক করে ছোঁয়ার দিকে তাকায়। ছোঁয়া তাকিয়েছিল বিধায় চোখাচোখি হয়ে যায় এবং ছোঁয়া ভেঙচি কেটে চোখ ফিরিয়ে নেয়। শাদি হাসে, বউয়ের রাগ বুঝতে পেরেছে খুব। তুমিও না, জাস্ট 5 মিনিট, আমি আসতেছি বলেই শাদি দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলে দিতেই হুড়মুড়িয়ে একের পর এক ফ্লোরে গড়াগড়ি খেয়ে পড়ে যায়। প্রথমে সামির পড়েছে, তার ওপর আশিক, তার ওপর ইরা,
শিপন আর রিমি পড়তে পড়তে নিজেদের সামনে নেয়। ভাঁজ পড়ে স্বাদের কপালে। সামির চিৎকার করে ওঠে। বেচারা ব্যথাও পেয়েছে বেশ। শালা বউ পাইয়া হুঁশজ্ঞান হারাইছে। কোমরটা আমার ভেঙে গেছে। এখন বিয়া করবো কেমনে? বউরে ভালোবাসুম কেমনে? বউয়ের সাথে রোমান্স করবো কেমনে? সব থেকে বড় কথা, ভাঙা কোমরওয়ালা এই সাইমার সাথে মেয়ে বিয়ে দিবে কে? কোমর ধরে আহাজারি করতে করতে বলতে থাকে। বাকিরাও উঠে পড়েছে। এরাও বেশ চটে গেছে সামিরের ওপর। একটা লাথি মারে সামিরকে। শালা সকাল সকাল ঘুম থেকে ডেকে তুলে সিক্রেট দেখাবে বলে, আর এখন ছোঁয়া নীরব দর্শকের মতো দেখে যাচ্ছে। সাথে দীর্ঘশ্বাস ফেলে। 2 মিনিটের মধ্যেই সব কেটে বের হবে এখান থেকে। সামির এক লাফে তাড়িয়ে যায়। মুহূর্তে তার ব্যথা গায়েব। বিড়াল মেরেছিস মামা? কেমন মজা রে? শান্তি লাগে? তখনই ছোঁয়া বলে ওঠে, বিড়াল মারেনি, কিন্তু আমাকে আত্মরা করেছে। এই সকালে ঠান্ডা পানিতে চুবিয়েছে জানো, আর রাতে তো। ছোঁয়া বাকিটা শেষ করার আগেই সাথী ধমকে ওঠে। চুপচাপ বসে থাকো, একটা কথা বলে মাথায় তুলে আছাড় মারবো, ইডিয়েট। ছোঁয়া গাল ফুলিয়ে ফেলে। এত অত্যাচার করে এখন ধমক দেওয়া হচ্ছে। রিমি বলে ওঠে, ছোঁয়া, পরে বলিও আমায় কেমন? সামির ঘোর আপত্তি এতে। তোরে একা কেন কইব? আমি কি রাজাকার? ভুলে যাস না, আমি সাধি চাচার জানের দোষ। তার বাসুরের কাহিনী শোনার পুরোপুরি অধিকার আছে আমার। সোয়া মামনি, তুমি আমারে কও। সামির ছোঁয়ার দিকে এগোতে নেয়। সাদি সামিরের কলার টেনে ধরে। 2 মিনিটের মধ্যে রুম থেকে বের হলে ঐশীর সাথেই ডেট করার ব্যবস্থা করে দিব। ব্যাস, সামির ঠান্ডা। পকেট থেকে ওষুধের প্যাকেট বের করে সাদির হাতে দেয়। তোমার কি লজ্জা শরম নেই? বাবার বয়সে বন্ধু বিয়ে করে বাসর করছে, তোরা দল বেঁধে এসে ডিস্টার্ব করছিস। আমি তো লজ্জায় পুরো লাল হয়ে যাচ্ছি। বের হওয়া সবাই। 1 মাসের মধ্যে ওদের ডিভোর্স করাবে না, প্রাইভেসি দিবে। শিক্ষা দীক্ষা কিছুই নেই তোদের। গেট আউট হ। সাদি মুচকি হাসে। বিড়বিড় করে বলে, ড্রামা বাস একটা। সামির সবাইকে টেনে বের করে রুম থেকে, তারপর নিজেও বের হয়ে যায়। সাদি পুনরায় দরজা বন্ধ করে দেয় এবং এগিয়ে আসে ছোঁয়ার দিকে। গ্লাসে পানি ঢেলে ছোঁয়ার পাশে বসে। ওষুধ খেয়ে নাও। ছোঁয়া জবাব দেয় না, মুখ ঘুরিয়ে বসে থাকে। ওষুধ কি খাবে নাকি আবার শুরু করব? ছোঁয়া ছোঁ মেরে সাদির হাত থেকে ওষুধের পাতা নিয়ে নেয়। কিসের ওষুধ? ব্যথার। দুটো এখানে। দুটোই ব্যথার। পিল তো নেই? এত কথা কেন? ছোঁয়া ভেঙচি কেটে বলে, কিন্তু কেন? বললাম না আমার বেবি দরকার। সাদি কপাল চাপকায়। কোন পুণ্যের ফলে এমন বউ পেয়েছিল? দেখে ছোঁয়া, তুমি এখনো ছোট, আরো কিছুদিন সময় লাগবে আমাদের। কে বলেছে আমি ছোট? 18 আমার। দাদির বাচ্চা হয়েছিল 14 বছরে। সেই হিসাবে আমার বেবি হওয়ার বয়স পেরিয়ে গিয়েছে। সাদি দীর্ঘশ্বাস ফেলে। ব্যথার ওষুধ ছোঁয়ার হাতে থেকে নিয়ে নেয়। এটা পিল ছিল। ওটা ফেলে দিন, আমি খাবো না, এটা খাবো। সাদি মাথা নাড়ায়। ছোঁয়া পিলটা খেয়ে নেয়। স্বস্তির নিঃশ্বাস ফেলে সাদি। তানিসা সুলতানা ছোঁয়ার থেকে গ্লাসটা নিয়ে টেবিলে রেখে লাইট অফ করে দেয় এবং ছোঁয়ার পাশে এসে বসে। চলো এবার ঘুমিয়ে পড়ে। ছোঁয়া সাদির দিকে পেছন ফিরে শুয়ে পড়ে। সাদি পেছন থেকে চাপটে জড়িয়ে ধরে ছোঁয়াকে, গলায় মুখ গোজে। এত রাগ করতে নেই বউ, তোমারই তো বর, তাই না? সূর্য মামা মুখ লুকিয়ে আছে। ডিসেম্বরের শুরু। কনকনে শীত নেই, তবে হালকা শীত পড়েছে। সূর্যের আলো নেই বিধায় শীতটা অনুভব করা যাচ্ছে। বেলা 12টা ছুঁই ছুঁই, তবুও যেন মনে হচ্ছে ভোর 5:30। ছোঁয়ার ঘুম ভেঙে গিয়েছে অনেক আগেই। সাদিক ঘুমিয়ে আছে ছোঁয়ার ছোট্ট বুকে। 2 হাতে গভীর আলিঙ্গনে আটকে রেখেছে তাকে। স্বামীরূপী প্রেমিকের ঘুম ভেঙে যাবে বিধায় ছোঁয়া একটুও নড়ছে না। তবে তার অস্বস্তি হচ্ছে। কোঁচা কোঁচা দাঁড়িয়ে এবং সাদির ঘন ঘন নিঃশ্বাস তার বুক কাঁপিয়ে তুলছে। গতকাল রাতের কথা চিন্তা করতেই ছোঁয়া শুকনো ঢোক গেলে। নতুন এক সাদিকে আবিষ্কার করেছে সে। পুরুষ মানুষের দুটো রূপ থাকে। বস্ত্রহীন সাদিকে কল্পনা করতেই বুক কেঁপে ওঠে। সাদির ঘন ঘন নিঃশ্বাস যেন এখনও ছোঁয়ার কানে বাজছে। আকুলতার সেই কণ্ঠস্বর ফিসফিস করে বলা কিছু কথা এবং উন্মাদনা, সব মিলিয়ে পাগল সাদিকে দেখেছে ছোঁয়া। জিভ দ্বারা ওষ্ঠদ্বয় ভিজিয়ে নেয় ছোঁয়া। ছোট হাত জোড়া চলে যায় সাদির মাথায়। ঘন চুলের ভাঁজে হাত চালাতে থাকে। পচা পুরুষ, আপনি অশ্লীল হয়ে যাচ্ছেন, সেটা কি জানেন? ফিসফিস করে বলে ছোঁয়া। সাদি শুনতে পায় না, কারণ সে গভীর ঘুমে আচ্ছন্ন। আপনার দেয়া সব ব্যথা সহ্য করে নিব, যতই অশ্লীল হন মেনে নিব। শুধু আমার হয়ে থাকিয়েন,
আপনার পাগলামির সঙ্গে শুধু আমাকেই করিয়ে তাতেই খুশি আমি। কুদ্দুসকে দ্রুত আনতে হবে। কুদ্দুস চলে আসলে আপনাকে হারানোর ভয় পাবো না আর। আমার ড্রিম স্ট্রং থাকবে। ছোঁয়া এইসব ভাবনার মাঝে সাথী নড়ে চড়ে ওঠে। ছোঁয়া চোখ বন্ধ করে নেয়। খুব জানা আছে এখন চোখ খোলা দেখলে আবার দুষ্টুমি শুরু করবে। লোকটার হুটহাট অ্যাটাক সহ্য করতে ছোঁয়া বেশ হিমশিম খেয়ে যায়। সাথী চোখ খুলে দেখে তার প্রেয়সী চোখ পিটপিট করছে। ঘুমের ভান ধরেছে বেশ বুঝতে পারে সাথী। মুচকে হাসে সাথী। একটু জ্বালানোর ইচ্ছে জাগে মনে। আর তখনই মুঠোফোনটা কর্কশ শব্দে বেজে ওঠে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে সাথী। ছোঁয়ার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে উঠে পড়ে। বালিশের তালায় থেকে ফোনটা বের করে। স্ক্রিনে মিহি নামটা ভেসে ওঠে। সাথী বিড়বিড় করে বলে, মিহি কেন কল করছে? নামটা ছোঁয়ার কানে পৌঁছায়। ছোঁয়া এক লাফে উঠে বসে। ছো মেরে সাথীর হাত থেকে ফোনটা নিয়ে রিসিভ করে কানে দেয়। সাথী গোল গোল চোখে তাকিয়ে থাকে। ওপাশের মানুষের কথা না শুনেই ছোঁয়া বলে ওঠে, সরি, ফোনের মালিক এখন বইয়ের সাথে রোম্যান্স করতে ব্যস্ত। এত সকালে কেউ কাউকে কল করে? ম্যানার্স জানেন না? ছেলেদের নাম্বার দেখলেই কল করতে ইচ্ছা করে। চাপতে একদম গাল ফাটিয়ে দিব আমার বরকে কল করলে। ওপাশের মানুষটা কি বলতে চায় ছোঁয়া তাকে থামিয়ে বলে, কথা বললে একদম জিপ টেনে ছিঁড়ে দিব। আমার বরের সাথে চান্স দিতে এসে লাভ নেই। বাবা হতে চলেছে সে, আপনি ফুপিয়ে হতে চলেছেন। ভাগিনার বাবার দিকে নজর দিলে আমার কুদ্দুস আপনার চোখ তুলে নেবে। ওয়ার্নিং দিয়ে দিলাম আপনাকে। এক থালা কথা বলে ছোঁয়া কল কেটে দেয় এবং জোরে জোরে শ্বাস টানতে থাকে। হুমকি দিতে দিতে হাঁপিয়ে গিয়েছে সে। সাদি গালে হাত দিয়ে ছোঁয়াকেই দেখছিল। 5 ঘন্টাও তো হলো না, এর মধ্যেই প্রেগনেন্ট? তোমার কুদ্দুস তো দেখি রকেটের গতিতে আসছে। খানিকটা মজা করেই বলে সাদি। ছোঁয়া ভেঙচি কাটে। ছপ পারলাম যাতে আপনার মেয়ে ভয় পায়। হাসি পেলেও সাদি হাসে না, সিরিয়াস ভঙ্গিতে মাথা নাড়ায়। হুট করে ছোঁয়ার মনে পড়ে, সাধু বলেন তো আমাদের কুদ্দুস কেমন হবে? সাদি হাই তুলে বলে, আধ পাগল মায়ের কুদ্দুস ফুল পাগল হবে। আর কেমন হবে? ছোঁয়া সাদির চুল টেনে দেয়। একদম পাগল হবে না, আমাদের কুদ্দুস হবে কমলা লেবুর রসগোল্লা। কি করে বলবো? সাদি নিজের চুল হাত বোলাতে বোলাতে মাথা নাড়ায়। আমি ধলা, আপনিও ধলা। আপনি করলা, আমি প্রচুর মিষ্টি। তো তিতো আর মিষ্টি মিলে, ধলা আর ধলা মিলে মোটমাট হয়ে যাবে কমলা কালার হালকা মিষ্টি। আর কমলা লেবুর রসগোল্লায় তো অতিরিক্ত মিষ্টি থাকে না। তো আমাদের কুদ্দুস কমলা লেবুর রসগোল্লা হবে। সাদি পরপর কয়েকবার ঢোক গেলে ফোঁস করে শ্বাসও টেনে ফেলে এবং হতাশার নিঃশ্বাসও ফেলে। মনে মনে আফসোসও করে নিজের জন্য। নেহাত আল্লাহ তাকে অসীম ধৈর্যশীল বানিয়েছিল, না হলে পাগল হয়ে এতদিনে পাগলা গারদে চলে যেতে হতো। সেলিম মনে মনে বেশ চটেছিল এতক্ষণ, কিন্তু এখন সে ভয় পেয়ে আছে। ছোঁয়ার জন্মদিন উপলক্ষে বাড়িতে হালকা আয়োজন চলছে। গরুর মাংসর ব্যবস্থা করা হয়েছে। প্রতি বছর সেলিম সবার আগে উইশ করে মেয়েকে, কিন্তু এবছর বেয়াদব ছেলে তার মেয়েটাকে নিয়ে ভ্যানিশ হয়ে গিয়েছে এবং এই যে দুপুর গড়িয়ে যাচ্ছে এখনও ফেরার নাম নেই। চটবে না? মেয়েটা তো তারই। স্বাধীন নামে এক চোট নালিশ দিয়ে ফেলেছে সাজ্জাদের কাছে। আরেক চোট নালিশ দিতে যাবে, তখনই হাসি হাসি মুখ নিয়ে রাজিয়া বাড়িতে ঢুকে পড়ে। সেলিম পরপর কয়েকবার শুকনো ঢোক গেলে এই মহিলা এখানে কি করছে? এখন শাড়ি চলে আসলে তাকে সিল পাটায় তুলে পিষে ফেলবে। বুড়ো বয়সে বোধহয় তাকে বউ ছাড়া হতেই হবে। তার ডিভোর্সটা কেউ আটকাতে পারবে না। ভালো আছো সেলিম? নাজমা তখনই খুন্তি হাতে বেরিয়ে আসে। হাতাকাটা ব্লাউজ এবং ফিনফিনে পাতলা শাড়ি পরুয়া এক মহিলাকে দেখে কপালে ভাঁজ পড়ে নাজমার। কে এই মহিলা? তখনই পেছন থেকে সাথী বলে ওঠে, গার্লফ্রেন্ড শব্দটাতে রাজিয়ার ঠোঁটের কোণের হাসি চওড়া হয়। কিশোরী বয়স থেকে স্বপ্ন দেখে এসেছে সেলিমের গার্লফ্রেন্ড হওয়ার। ছলে বলে কৌশলে কত বুঝিয়েছে, ঘেসে ঘেসে থেকেছে সেলিমের আশেপাশে, কিন্তু আফসোস সেলিম তাকে পাত্তা দেয়নি। 23 বছর বয়সেই বিয়ে করে নেয় নাজমাকে এবং 24 বছর বয়সেই বাবা হয়ে যায়। রাজিয়া চোখের পানি ফেলেছে অনেক। সেলিমের বিয়ের দিন খায়নি পর্যন্ত, কিন্তু তার এই দুঃখের দাম তো সেলিম দেয়নি। বুড়ো বয়সে এসে তবুও তো সেলিমের গার্লফ্রেন্ড উপাধিটা পেল। রাজিয়া মনে মনে ভেবে ফেলে সেলিমের সাথে ট্যাগ করে রিলেশনশিপ স্ট্যাটাস দেবে, দুটো সেলফি তুলে স্টোরিও দেবে। সেলিম শুকনো ঢোক গিলে তাকায় এক পলক নাজমার দিকে, আরেক পলক তাকায় সাদির দিকে। শয়তান ছেলে ঠোঁটের কোণে বাঁকা হাসি।
সেলিম না মানলেও স্বাদের হাসিটা তার খুব পছন্দ। ছেলেটা হাসলে খুব সুন্দর লাগে। ঘন কালো কুচকুচে দাড়ির মাঝখানে গোলাপি ওষ্ঠজোড়া সবারই নজর কাড়বে আগে। ছেলে মানুষের ঠোঁট এতটা আকর্ষণীয় হয় জানা ছিল না সেলিমের। নিজের ভাবনায় নিজেই বিরক্ত সেলিম। মেয়ের জামাইয়ের প্রশংসা করছে মনে মনে। বজ্জাত ছেলেটার। আব্বা, গার্লফ্রেন্ড কেন বলছিস? নাজমার কপালের ভাঁজ চওড়া হয়েছে। রান্নাঘর থেকে সাবিনা ডেকে যাচ্ছে, সেদিকে হুঁশ নেই তার। গার্লফ্রেন্ডের রহস্য উন্মোচন করে তবে তিনি সরবে এখান থেকে। সাদি কিছু বলার আগেই রাজিয়া দুপা এগিয়ে এসে বলে, আমি সেলিমের গার্লফ্রেন্ড, মানে প্রেমিকা। খুকু করে কেসে ওঠে সেলিম। সাজ্জাদ মুখ টিপে হাসছে। সাদের ঠোঁটের কোণেও হাসি। নাজমা রেগে আগুন হয়ে গিয়েছে। সেলিম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে রিন্ডি নিয়ে বলে ওঠে, ও ও আমার জাস্ট ফ্রেন্ড। সেই ছোটবেলায় একসাথে স্কুলে যেতাম, ওই আর কি। সাদি ফট করে বলে ওঠে, ছোটবেলায় স্মৃতিচারণ করতেই তো ছোট বাবা সেদিন রেস্টুরেন্টে গিয়েছিল ওনার সাথে রিক্সা বসে পাশাপাশি লাঞ্চ করতে, তাই না শ্বশুরমশাই? সেলিম কটমট চোখে তাকায় সাদির পানে। সাদি হেসে ফেলে। নাজমা রাজিয়ার দিকে তাকিয়ে বলে, প্রেমিককে নিয়ে বেরিয়ে যান, বিয়ে করতে চাইলে বলিয়েন, আমি নিজে ডিভোর্স দিয়ে আপনার সাথে বিয়ে দিয়ে দেব। এই অকম্মার সাথে আমিও সংসার করতে আগ্রহী নই। বলেই রান্নাঘরের দিকে চলে যায়। সেলিমের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সাজ্জাদ মাথায় হাত দিয়ে বসে পড়ে। বাড়িতে এবার সাইক্লোন বয়ে যাবে ভালোই আন্দাজ করতে পারছেন তিনি। রাজিয়া বলে ওঠে, সেলিম তুমি? সেলিম দুই হাত জোর করে বলে, এখন থেকে যাবন, তুই বড় বয়সে বউ সারা করিস না আমায়। রাজিয়া আবারও কিছু বলতে চায়। সেলিম বলতে না দিয়ে যেতে বলে। বেচারা চলে যায়। সেলিম সাদির মুখোমুখি গিয়ে দাঁড়ায়। লম্বায় সেলিম কিছুটা বেটে। সাদি বুকে হাত দিয়ে বুক উঁচু করে দাঁড়ায়। রিভেন্স নিলাম শ্বশুরমশাই, আমার পেছনে লাগতে আসলে একদম ডিভোর্স করিয়ে শাশুড়ি মাকে আবার বিয়ে দিয়ে দেব। দেখতে তো এখনো মাশাল্লাহ তোমার মতো বুড়োর সাথে মানায় না থাকে। নিশ্চয়ই শাশুড়ি মাকে পটানোর আগে সার্টিফিকেট দেখিয়ে নানাকে পটিয়ে ফেলেছিলে। সেলিম এই ছেলেকে কি বলবে বুঝতে পারছে না, শুধু তাকিয়েই আছে। সাদি কিছু একটা ভেবে বলে, অবশ্য সার্টিফিকেট তোমার ছিল না, ঘুষ দিয়ে চাকরি নিয়েছ। একটা কথা ভেবে দেখো, তুমি 32 বছর বয়সে 2 বাচ্চার বাবা ছিলে, আর আমি বউকে। থেমে যায় সাদি। সেলিম চোখ মুখ কুঁচকে ফেলেছে। মনে মনে কয়েকবার নির্লজ্জ বলে গালিও দিয়ে ফেলেছে সাদিকে। শ্বশুরমশাইয়ের সাথে কেউ এমন ব্যবহার করে? তুই বাপ কথা বলিস না, যা তো আমার সামনে থেকে। সাদি ভদ্র ছেলের মতো চুপচাপ তানিশা সুলতানা চলে যায়। সাজ্জাদ এতক্ষণ দুটোর ফুসফুসুর শুনতে পায়নি। অবশ্য কান খাড়া করেছিল, তবে কানে পৌঁছায়নি। সেলিম দীর্ঘশ্বাস ফেলে সাজ্জাদের পাশে বসে। সাজ্জাদ সরল মনে প্রশ্ন করে, সাদিক কি বলল? সেলিম জবাব দেয় না। কী করে বলবে তিনি তার নির্লজ্জ জামাই তাকে সাবান ছাড়াই ধুয়ে দিচ্ছে? সাদির দেওয়া লকেটওয়ালা চেইন এখনও গলায় থেকে খোলেনি ছোঁয়া। অসুস্থতা তার কমেনি, শরীরে ব্যথাগুলো রয়েই গিয়েছে। কেমন ওষুধ খাওয়ালো তাকে যে এখনও ব্যথা কমছে না? নিশ্চয়ই কিপটা সাদি কম দামি ঔষধ এনেছিল। লোকটার কিপটামি তানিশা সুলতানা আর শেষ হয় না। 12টা বাচ্চা হলে যে কি করবে আল্লাহই জানে। তাদের খেতেই বোধহয় দিতে চাইবে না। সিমি ছোঁয়ার পাশে বসে ভাত মাখছে। পরি ছোঁয়ার কোলে বসেছে। আচ্ছা আবি, বর কয়দিন আদর করলে বেবি আসবে? ছোঁয়ার এরকম প্রশ্নে ভ্যাবাচকে খেয়ে যায় সিমি। ভ্রুকুচকে তাকায় ছোঁয়ার দিকে। বোনের মুখ দেখে ছোঁয়া ঠিক বুঝতে পারে তার কথার মিনিং। তার বোন বুঝতে পারেনি। না মানে আমার মনে হচ্ছে আমি প্রেগনেন্ট, তাই তোকে জিজ্ঞাসা করলাম। তখনই রুমে ঢুকে পড়ে সাদি। সে ছোঁয়ার কথা শুনেছে। মনে মনে খানিকটা রেগেও গিয়েছে সাদি। ন্যাকামি করারও একটা লিমিট থাকা দরকার। বাচ্চা তো আর না, আজকে সাদি ছোঁয়ার বাচ্চামি ছোটাবে। তুমি কি বড় হবে না ছোঁয়া? সাদি কর্কশ গলায় বলে ওঠে। ছোঁয়া গোমরা মুখ করে তাকায় সাদির দিকে। লোকটাকে দেখে অভিমানে বুক ভেসে যাচ্ছে। কম দামি ওষুধ খাওয়ালো। একটা ওষুধের দাম কি কোটি কোটি টাকা? এই কিপটা লোকের সংসার করবে কি করে ছোঁয়া? সারা জীবন অনাহারে মরবে। সিমি উসখুস করতে থাকে। এখান থেকে বেরোতে পারলেই এখন বাঁচে সে। ছোট বোনকে সে ভালো করেই চেনে। যখন তখন বেফাস কথা বলে ফেলবে, আর সিমি পড়বে লজ্জায়। ছোঁয়া বিছানা থেকে নামে। দাঁড়াতে যেতেও একটু ব্যথা অনুভব করে। ব্যথাকে পাত্তা না দিয়ে এগিয়ে যায় সাদির দিকে। এগিয়ে আসছেন আমি বড় হয়েছি কিনা জানতে? চোখ নেই সাথে?
নাকি চোখের মাথা খেয়েছেন? বড় না হলে এই ছোট্ট মেয়ের সাথে কাল অমন বিহেভিয়ার করলেন কি করে? করলেন ঠিক আছে, তাই বলে কম দামি ওষুধ খাওয়াবেন? টাকা ছিল না আমায় বলতেন। কিপটা বেটা। সাদি চোয়াল শক্ত করে তাকায় ছোঁয়ার মুখপানে। সিমি উপস্থিত বলে কিছু বলতে পারছে না, না হলে একটা আছাড় মেরে ফুটিয়ে ফেলতো। বেয়াদব মেয়ে একটা। সিমি শুকনো ঢোক গিলে নিঃশব্দে বেরিয়ে যায়। সাদিকে চুপ থাকতে দেখে ছোঁয়া আবারও বলে ওঠে, কি কম দামি ওষুধ এটা ধরে ফেলেছি বলে চুপসে গেলেন পচা বেটা? সাদি ফট করে ছোঁয়ার গলা চেপে ধরে, খানিকটা শক্ত করেই ধরে। ছোঁয়া ব্যথা পায়, চোখে পানিও চলে আসে। আমাকে কোচানোর সময় বলা থাকতো না? ইডিয়েট। মিনিমাম কমন সেন্স নেই। পরিমাণে সরু নিয়ে আমাকে বিয়ে করার সাহস করেছিল কি করে? ছোঁয়া নিজের গাল ছাড়ানোর জন্য সাদির হাত টানতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। চুনোপুটির মতো দুটো হাত দিয়েও সাদির একটা হাত ছাড়াতে সক্ষম হয় না ছোঁয়া। দুই চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে থাকে ছোঁয়ার। ব্যথার ওষুধ দিইনি তোমায়, পিল দিয়েছিলাম গাধা। নেক্সট টাইম আমার আশেপাশে আসলে তাজা গিলে ফেলবে একদম। আগে বড় হবে, কোথায় কি বলতে হয় শিখবে, তারপর আমার কাছে থাকতে আসবে। বলি সাদি গাল ছেড়ে দেয়। ছোঁয়া নিজের গালে হাত বুলিয়ে শব্দ করে কেঁদে ওঠে। সাদি ভ্রুকুচকে তাকায়। এখন নতুন ড্রামা শুরু করবে এটা জানা সাদির। আপনি আমার বাচ্চাকে খুন করে ফেললেন, আমার কুদ্দুসকে আসতে দিলেন না। খারাপ বাবা আপনি। আই হেট ইউ। সাদি বিরক্তির নিঃশ্বাস ফেলে। তোর বাচ্চা খুন করেছে, এবার আরেকটা কথা বললে তোকে খুন করব। ইডিয়েট, আমার আশেপাশে একদম আসবি না। বলেই সাদি হনহনিয়ে বেরিয়ে যায়। ছোঁয়া ফুপিয়ে কাঁদতে থাকে। পিল কেন খাওয়ালো সে? বাজেলো। ছোঁয়া একদম ওই লোকটার আশেপাশে যাবে না, একদম কথা বলবে না। সুন্দর করে কেক সাজানো হয়েছে। প্রতি বছর ছোঁয়া এক্সাইটেড থাকে তার জন্মদিনে। গিফট কোরানো সাজুগুজু একাই করতে থাকে, কিন্তু এইবার মুখ গোমরা করে বসে আছে। সামির চলে এসেছে। অবশ্য তাকে কেউ দাওয়াত দেয়নি। বন্ধুর বউয়ের বার্থডে, একটা হক আছে তো, দাওয়াতে প্রয়োজন পড়ে না কি আবার। কিন্তু বাড়িতে ঢুকতেই সামিরের হাঁ করে মুখটা চুপসে যায়। ছোঁয়া সোফার এক কোণায় বসে আছে মন খারাপ করে। সেলিম আরেক কোণায় বসে আছে মন খারাপ করে। পরি এবং সিমি কেক সাজাচ্ছে। নাজমা বেগম কটমট চোখে স্বামীর দিকে তাকাচ্ছে, আর টেবিলে খাবার সাজাচ্ছে। সাদি অন্য সোফায় বসে ল্যাপটপ টিপছে। আমি এসেছি। সামির একগাল হেসে বলে ওঠে। ছোঁয়া তাকায় সামিরের দিকে। সাদি বিরক্ত। তোর কাছটা কি বলেছে? সামির ভেঙচি কাটে। বাবা এসেছিস, খুব ভালো করেছিস। নাজমা বেগম বলে। সামিরের হাসি চওড়া হয়। আমি আসলে সাথের হিংসা হয়? সেলিম বলে ওঠে, হবে না, তুমি হচ্ছে হীরার টুকরো আর সে হচ্ছে শয়তানের নানা। সামির বুক ফুলিয়ে ফেলে। গর্বে সে গর্ভবতী হয়ে যাচ্ছে। ছোঁয়া এক লাফে দাঁড়িয়ে যায়। এক দৌড়ে সামিরের কাছে গিয়ে ফিসফিস করে বলে, ভাইয়া এসেছো, ভালোই করেছো। আমার সর্বনাশ হয়ে গিয়েছে, তুমি ছাড়া কেউ পারবে না এই সর্বনাশ তুলে দিতে। সামির ভ্যাবাচাকা খেয়ে যায়। কি সর্বনাশ হলো? আর সেই সর্বনাশ শুধু সেই তুলে দিতে পারবে? কি হয়েছে সোয়া? সামিরও ফিসফিস করে জিজ্ঞেস করে, আমাকে কয়েকটা স্লিপিং পিল এনে দিতে পারবে? কেন? আমি খাবো। শুকনো ঢোক গেলে সামির। ছোঁয়া সুইসাইড করতে চাচ্ছে। তুমি সুইসাইড কেন করবে? ছোঁয়া বিরক্ত হয়। আসলে লোকটার মাথায় বুদ্ধি কম। সুসাইড করব না, তোমার বন্ধুকে ভয় দেখাবো, যাতে নেক্সট টাইম সে আমায় না বকে। খুলে বলো। ছোঁয়া তার প্ল্যানিং সামিরের সাথে শেয়ার করে। সব শুনে সামির সায় জানায়, মন্দ নয় ছোঁয়ার বুদ্ধি। সাদির একটা শিক্ষা হওয়াই দরকার। সাদির নজর ল্যাপটপে থাকলেও মনোযোগ ছিল ছোঁয়ার দিকে। দুই পাগল যে কিছু একটা গন্ডগোল পাকাচ্ছে, চতুর সাদির বুঝতে সময় লাগে না। তবে ধরতে পারে না তাদের প্ল্যানিং। তাহলে ভাইয়া এক্ষুনি যাও। এক্ষুনি? হ্যাঁ যাও, চিন্তা করিও না, তোমার জন্য বিরিয়ানির মধ্যে থেকে 2 পিস মাংস আমি সরিয়ে রাখবো, আর তুমি না আসো অব্দি কেকও কাটবো না। সামির খুশি হয়ে নাচতে নাচতে চলে যায়। বয়সের সাথে কখনোই ম্যাচুরিটি আসে না। ম্যাচুরিটি আসে পরিস্থিতির সাথে। তুমি জীবনে যত খারাপ পরিস্থিতিতে পড়বে, তোমার জীবনে তত দ্রুত ম্যাচুরিটি আসবে। সামির কোথায় যাচ্ছে এটা জানার জন্য সাদি বেরিয়েছিল বাসা থেকে। অসাবধানতায় রাস্তা পার হতে গিয়ে একটা ট্রাক এসে ধাক্কা মারে সাদিকে। ছিটকে পড়ে যায় পিচ ঢালা রাস্তায়। মুহূর্তেই রক্তে মাখামাখি হয়ে ওঠে সারা দেহ। মানুষজন জড়ো হয়ে যায়, হইচই পড়ে যায়। বাড়ির সামনে থেকে হইচইয়ের শব্দ আসছে শুনে সেলিম এবং ছোঁয়া বেরিয়ে আসে দেখার জন্য। মুহূর্তেই অ্যাম্বুলেন্স চলে এসেছে। ভিড় ঠেলে ভেতরে ঢুকে পড়ে ছোঁয়া।
তার মন কু ডাকছিল। সাদিকে পড়ে থাকতে দেখে জোরে চিৎকার দিয়ে ওঠে ছোঁয়া। এগোনোর শক্তি পায় না, হাঁটু ভেঙে বসে পড়ে। স্তব্ধ হয়ে গিয়েছে ছোঁয়া, রিয়্যাক্ট করতে পারছে না। মেয়ের চিৎকারে সেলিমও ভিড় ঠেলে ঢোকে। সাদিকে দেখে তারও বুকটা কেঁপে ওঠে, হাওমাও করে কেঁদে ওঠে। সাদির জ্ঞান রয়েছে, সে কথা বলতেও পারছে, কিন্তু এত লোকজনের মাঝে তার কথা শোনা যাচ্ছে না। কয়েকজন ধরে রেখেছে তাকে। সাদি রক্তমাখা হাতখানা উঁচু করে ছোঁয়াকে শান্ত হতে বলে। বোঝায় সে ঠিক আছে, কিন্তু সত্যিই তো সাদি ঠিক নেই। মাথা ফেটে গলগল করে রক্ত ঝরছে, বাঁ হাতটা বাঁকা হয়ে গিয়েছে, ডান পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছে। অ্যাম্বুলেন্স আসতেই সকলেই ধরাধরি করে সাদিকে গাড়িতে তোলে। ছোঁয়া বসেই আছে সাদির দিকে তাকিয়ে, কাঁপছে সে, কথা বলার শক্তি হারিয়েছে। চিৎকার করে বলতে চাচ্ছে সাদিকে না নিতে, কিন্তু সে বলতে পারছে না। সেলিমও যায়, একা পড়ে রয় ছোঁয়া। আস্তে আস্তে চোখ দুটো বন্ধ হয়ে আসতে থাকে, ঘাড়ে ব্যথা শুরু হয়ে যায়, বুকেও অসহ্য ব্যথা হতে থাকে। অতঃপর ছোঁয়া তার আখি পল্লব বন্ধ করে পড়ে যায় রাস্তায়। হাসপাতালের করিডোরে বাড়ির সকলেই বসে আছে। সাবিনা বেগমের অবস্থা খারাপ, কাঁদতে কাঁদতে দুবার জ্ঞান হারিয়েছে সে। সাদের ট্রিটমেন্ট চলছে, ডাক্তার বলেছে মরণ বাঁচন কোনো ব্যাপার নেই, তবুও সকলেই ভেঙে পড়েছে। ছোঁয়ার অবস্থা দেখে সকলে আরও বেশি ঘাবড়ে গিয়েছে। মেয়েটাকে তারা রাস্তায় পেয়েছে, পাড়ার একজন গিয়ে বাকিদের খবর দিয়েছে। যে যেমনভাবে ছিল তেমনভাবেই বেরিয়ে পড়ে। ছোঁয়ার আর বার্থডে কেকটা কাটা হয় না, এত রান্না করা হয়েছে বার্থডে উপলক্ষে, সেসব সেইভাবেই পড়ে থাকে। চোখ খুলতেই নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করে ছোঁয়া। মস্তিষ্কে একটুখানি চাপ দিতেই মনে পড়ে যায় সাদির কথা। চিৎকার দিয়ে বসে পড়ে ছোঁয়া। হাতে ক্যানোলা লাগানো ছিল, রক্ত উঠে যায় নলে। ছুটে আসে সিমি এবং নাজমা বেগম, নার্সও আসে। দুজন ধরে ফেলে ছোঁয়াকে। ছোঁয়া ছুটোছুটি করতে থাকে, তাকে ধরে রাখা দায় হয়ে পড়েছে। ছোঁয়া চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আম্মু আমাকে ছাড়ো, আমার সাদি, আমাকে সাদির কাছে যেতে হবে, আমার সাদি ব্যথা পেয়েছে। নাজমা বেগমের চোখেও পানি। তিনি মেয়ের মাথাখানা নিজের বুকের সাথে চেপে ধরে, শান্ত হ মা, সাদি ঠিক আছে, হাইপার হোস না। মায়ের বুকে ছোঁয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। ডাক্তার কৌশলে ক্যানোলা খুলে দেয়, সেখান থেকে রক্ত ঝরতে থাকে, কিন্তু সেদিকে ছোঁয়ার খেয়াল নেই। আমার জন্য আমার সাদর এই অবস্থা, আমি এত পাগলামি কেন করি আম্মু? সিমিও ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। প্রেশার ফলস করেছিল ছোঁয়ার। শোনা, সাদিকে দেখবি চল, সেও তোকে দেখার জন্য পাগল হয়ে আছে। ছোঁয়া মায়ের বুক থেকে মাথা তুলে মুখের দিকে তাকায়। 1 সেকেন্ডও দেরি করে না ছোঁয়া, এক দৌড়ে বেরিয়ে পড়ে নিজের কেবিন থেকে। করিডোরেই দেখতে পাই সেলিম এবং সামিরকে। সাদির সাথে কথা বলিয়ে সাবিনা বেগম এবং পরীকে বাড়িতে ছাড়তে গিয়েছে সিফাত, আর সাজ্জাদ গিয়েছে সাদির জন্য ওষুধ আনতে। ছোঁয়াকে দেখেই সেলিম দাঁড়িয়ে যায়। মা, তুমি উঠে পড়েছো কেন? ছোঁয়া বাবাকে দেখে ফুপিয়ে কেঁদে ওঠে। আমার সাদি কোথায়? আমি দেখবো ওকে। সেলিম মেয়ের মনের অবস্থা বুঝতে পারে, হাতের ইশারায় কেবিন দেখিয়ে দেয়। ছোঁয়া এক দৌড়ে ঢুকে পড়ে। কপালে সাদা ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ, হাতেও ব্যান্ডেজ করা। চোখ বন্ধ করে আছে সাদি। ফর্সা গোলগাল মুখখানা একদম অন্যরকম লাগছে। কুচকুচে কালো দাড়িতে এখনও রক্তের ছোঁয়া লেগে আছে। নাকের পাশ দিয়েও রক্তের স্রোত বয়ে গিয়েছে। ছোঁয়া সাদির পাশে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে কাঁদতে থাকে। 2 হাতে মুখ চেপে ধরে, যাতে তার কান্নার শব্দে সাদির ঘুম না ভাঙে। কিন্তু বোকা ছোঁয়া জানেই না তার সাদি ঘুমিয়ে নেই। সে ছোঁয়ার উপস্থিতি টের পেয়ে গিয়েছে। চোখ খুলে সাদি তাকায় প্রিয়সীর মুখপানে, মলিন হাসে সে। কাঁদছো কেন? আমি ঠিক আছে। সাদির কণ্ঠ শুনেই ছোঁয়া শব্দ করে কেঁদে ওঠে, বসে পড়ে সাদির পাশে, বুকে মাথা রেখে নিঃশব্দে কাঁদতে থাকে। সাদি হাত বাড়িয়ে প্রিয়সীর মাথায় হাত বুলিয়ে দিতে পারে না, কারণ তার হাতে আপাতত সেই শক্তি নেই। শুধু বলতে থাকে, কেঁদো না চান, আমি ঠিক আছে। আমি আর কখনোই আপনার কথায় বাইরে যাব না, যা বলবেন তাই হবে, একদম বাচ্চামি করব না, আপনি শুধু সুস্থ হয়ে যান। হাসে সাদি। তুমি কান্না না থামালে সুস্থ হবে না। ছোঁয়া কান্না থামানোর চেষ্টা করে, কিন্তু পারছে না। নার্স রাখতে চেয়েছিল সাদির জন্য বাড়ির লোকজন, কিন্তু ছোঁয়া নাকচ করে দিয়েছে। তার স্বামীর সেবা সে একাই করবে, কোনো নার্সের প্রয়োজন নেই। ছোঁয়ার মুখের ওপর কেউ কথা বলতে পারেনি। অগত্যা সাদিকে নিয়ে বাড়িতে ফেরা হয়। হুইল চেয়ার ব্যবহার করে সাদিকে তার জন্য বরাদ্দকৃত রুম অবধি নিয়ে আসে ছোঁয়া। চোখ মুখের বিষণ্ণতা তার কমছেই না। 2 গালে এখনও লেগে আছে পানির দাগ, চোখের পাপড়ি ভেজা।
ক্ষণে ক্ষণে কেঁদে উঠছে। হাজারবার সাদি কাঁদতে না করেছে, কিন্তু কে শোনে কার কথা। বিশাল দেহি সাদিকে হুইল চেয়ার হতে বিছানায় বসানো চুনোপুটি ছোঁয়ার পক্ষে কখনোই সম্ভব নয়। তবুও সে কোমরে ওড়না বেঁধে সাদির বাহলো আত্মা কাঁধের ওপর তুলে প্রস্তুতি নিতে থাকে বিছানায় বসানোর। সাদি দীর্ঘশ্বাস ফেলে। তুমি একা পারবে না, ভাইয়াকে ডাকো। ছোঁয়া নাক টেনে জবাব দেয়, আমি একাই পারবো, তাদের প্রয়োজন নেই। অগত্য সাদি বুঝে ফেলে তার বউয়ের জেদ, তাই সে নিজেই ছোঁয়ার ওপর অল্প বল প্রয়োগ করে উঠে দাঁড়ায় এবং বিছানায় বসে। এটুকুতেই হাঁপিয়ে উঠেছে সাদি। পায়ের ব্যথা তীব্র, আজকেই ছাড়তো না হাসপাতাল থেকে। কিন্তু সাদি থাকবে না, তার দুটো কারণ। এক, হাসপাতালের এই ফিনাইলের গন্ধ তার পছন্দ না। দুই, সে যতক্ষণ হাসপাতালে থাকবে তার মা এবং বউ কাঁদতে কাঁদতে আত্মরা হয়ে যাবে। ছোঁয়া সাদির পাশে বসে হাঁপাতে থাকে, তারও বেশ ধকল গেছে। দেখলেন, পারলাম। সব সময় দুর্বল ভাবে নামায়। সাদি আলতো হাসে, মেয়েটা সত্যিই আর বড় হলো না। বসুন এখানে, আমি পানি নিয়ে আসছি, গা মুছিয়ে দেব। সাদি বাধা দেয় না। ছোঁয়া ওড়নাখানা খাটে রেখে চুলগুলো হাত খোপা করতে করতে ওয়াশরুমে ঢুকে পড়ে। বেশি সময় না নিয়ে জলদি বালতি ভর্তি পানি নিয়ে বেরিয়ে আসে। আলমারি থেকে সুতি একখানা ওড়না বের করে বালতিতে চুবিয়ে তা থেকে পানি ঝেড়ে আলতো হাতে মুছিয়ে দিতে থাকে সাদির হাত, পা, মুখ, বুক সহ যেখানে যেখানে রক্ত লেগে আছে সব জায়গায়। এতটাই আলতো করে মুছে দিচ্ছে যে মনে হচ্ছে যেন সাদি ব্যথা না পায়। সাদি দেখতে থাকে তার বউকে। বউয়ের এই রূপ আগে কখনো দেখা হয়নি। এই অবুঝ নারী এতটাও যত্নশীল। কোথায় লুকিয়েছিল তার এই হৃদয় কাঁপানি রূপ? কাবাট খুলে একটা শার্ট এনে তার সাদিকে পরাতে যেতে নেয় ছোঁয়া। একটা হাত অনায়াসে ঢুকাতে পারলেও অন্য হাত ঢুকাতে পারে না ব্যান্ডেজ করা সেটা। শেষমেশ হাতের ওপর নিয়ে শার্ট এনে বোতাম লাগিয়ে দেয়। এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিয়ে চুমু খায় কপালে। সাদির দুই গালে হাত রেখে শুধায়, এভাবে তাকিয়ে কি দেখছেন? সাদির দৃষ্টি ফিরিয়ে নেয়। ভাবছি কি? আমার হাত পাগল বউ বড় হয়ে গেছে, এবার কুদ্দুসকে আনায় যায়। ছোঁয়া মুচকি হাসে। সাদি হতাশ হয়। ভেবেছিল ছোঁয়া লাফিয়ে উঠবে, সাদির গলা জড়িয়ে ধরবে, এখনই বায়না ধরবে, এটা সেটা বলে বকবক শুরু করে দেবে। কিন্তু এসব কিছুই হলো না। হাত পাগল কি একটা অ্যাক্সিডেন্টে বড় হয়ে গেল? ছোঁয়া সাদির পায়ের কাছে বসে পড়ে, ব্যান্ডেজ করা পায়ে চুমু খায়। আমি কিচ্ছু চাই না, আপনি সুস্থ হয়ে থাকুন, এতেই আমি খুশি। কুদ্দুস কুদ্দুসি দিয়া এদের কাউকে লাগবে না আমার। তখনই হুড়মুড়িয়ে ঢুকে পড়ে সাবিনা বেগম এবং সিমি। সাবিনার হাতে ভাতের থালা, চোখে তার অশ্রু টলমল করছে। সিমির হাতে ঔষধের প্যাকেট এবং পানির গ্লাস। আব্বা, খেয়ে ওষুধ খেতে হবে। বলতে বলতে বসে সাদির পাশে ভাতের থালা নামিয়ে আঁচল দিয়ে চোখ মুখ মুছে ছোঁয়া সাদির আরেক পাশে বসে। আম্মু কাঁদছো কেন? ঠিক আছে আমি। নাক টেনে সাবিনা জবাব দেয়, আর কাঁদবো না আব্বা, খেয়ে নে। ভাত মাখতে থাকে তিনি। লোকমা বানিয়ে সাদির মুখের সামনে ধরে। কোনো বায়না ছাড়া খেয়ে নেয় সাদি। কি থেকে কি হয়ে গেল আব্বা? ভালো ছেলে বাড়ি থেকে বের হলি আর... আবারও কেঁদে ওঠে সাবিনা। ছোঁয়াও ঠোঁট কামড়ে কাঁদছে, যাতে তার কান্নায় শব্দ না হয়। কাঁদছেন কেন? আপনি কাঁদলে ভাইয়া খাবে কিভাবে, বুঝুন একটু। সাবিনা আবারও চোখের পানি মুছে নেয়। সাদি মায়ের হাতখানা মুঠোয় পড়ে নেয়। শুক্রিয়া আদায় করো না আম্মু, আল্লাহ তো আমাকে বাঁচিয়ে দিয়েছে। যদি আমি নাই ফিরি। বাকিটা শেষ করতে পারে না সাদি। ছোঁয়ার মুখের দিকে চোখ পড়ে যায় আর থেমে যায়। চোখের ইশারায় ছোঁয়াকে শান্ত হতে বলে। কাঁদেন আম্মু, আমাকে খাইয়ে তোমরা খেয়ে নাও প্লিজ, যা হওয়ার হয়ে গেছে, এবার সুস্থ করে তোলো আমায়। সাবিনা মাথা নাড়ায়। রাতে কেউ ভালো করে খেতে পারে না, ছোঁয়া তো কিছুই মুখে তোলে না। তাকে জোর করেও কেউ খাওয়াতে পারেনি। স্বামীর সহ সাদির সকল বন্ধুরা হাজির হয়েছে এবং সকলে সাদির সাথে আড্ডা দিচ্ছে। এটা ওটা বলে সাদিকে হাসাচ্ছে। সাদিও হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। ছোঁয়া দরজার আড়ালে দাঁড়িয়ে দেখছে। মনে মনে আল্লাহর দরবারে সে শতবার শুকরিয়া আদায় করে ফেলেছে। আজকের ঘটনায় ছোঁয়া প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছে। কি হয়ে গেল? স্বামীরও ভীষণ আঘাত পেয়েছে, কিন্তু সে প্রকাশ করতে পারছে না। মনে মনে পুড়ছে অনুশোচনায়। আড্ডা দিয়ে সকলে বাসায় যায় রাত 11টা নাগাদ। ইরা এবং রিমিকে তাদের বাড়ির লোক এসে নিয়ে যায়। সেলিম কয়েকবার সাদিকে আড়াল থেকে দেখে গিয়েছে। সাদির রুমে ঢুকতে সাহস পায়নি তিনি। তার ধারণা সে সাদিকে পছন্দ করতো না বলে সাদিও তাকে পছন্দ করে না। পরি পুরো সময়টা জুড়েই সাদির মাথার কাছে বসেছিল। এক একে সকলে সাদিকে দেখে চলে যায় ঘুমোতে। তখন ছোঁয়া রুমে আসে। এতক্ষণ সে পাশের রুমে বসেছিল, শান্তিতে একটু কেঁদেছে। সাদির সামনে তো কান্না করার কায়দা নেই। দরজা বন্ধ করে সাদির দিকে তাকায়। মানুষটা আধশোয়া হয়ে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে।
ঘুমাবেন না? ছোঁয়া মাথা নিচু করে জিজ্ঞেস করে। এসো, ভালো করে শুয়ে দাও আমায়। ছোঁয়া সাদা লাইট নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে শাদির বালিশ ঠিক করে, তারপর শাদিকে শুইয়ে দেয় ঠিক করে, নিজেও পাশে শুয়ে পড়ে। বুকে মাথা রাখবে না? ছোঁয়ার আবারও কান্না পায়, কান্না আটকে রাখা দায় হয়ে পড়েছে। আপনি ব্যথা পাবেন। বলতে বলতে কেঁদে ফেলে ছোঁয়া। পাবো না, এসো। না না প্লিজ। তুমি আসবে নাকি আমি আনবো? ছোঁয়া সুর সুর করে শাদির বুকে মাথা রেখে ফুপিয়ে কাঁদতে থাকে। শাদি এক হাতে শক্ত করে জড়িয়ে নেয় প্রেয়সীকে। দিন দিন সকলে ছোঁয়াকে যত দেখছে অবাক হয়ে যাচ্ছে। সেই দিনের ছোঁয়া যে পুরো বাড়ি মাথায় তুলে ফেললো লাফালাফি করে, সারাক্ষণ দুষ্টুমি করাই ছিল যার পেশা, সেই ছোঁয়া এখন কোমরে ওড়না বেঁধে স্বামীর সেবা করে যাচ্ছে। রান্না থেকে শুরু করে শাদির জামা কাপড় ধোয়া সবটা একা হাতে করে যাচ্ছে সে, কাউকেই কিছু করতে দিচ্ছে না। এতে অবশ্য ছোঁয়ার চেহারায় অনেকটা পরিবর্তন এসেছে। এই কয়েকদিনেই জাদু ছোঁয়া খানিকটা শুকিয়ে গিয়েছে। ধবধবে ফর্সা মুখখানায় একটুখানি কালচে বর্ণের দেখা মিলেছে, চোখের নিচেও কালি জমে গেছে। সারা রাত জেগে শাদির হাতে পায়ে হাত বুলিয়ে দিতে থাকে। এটা অবশ্য শাদি জানে না, সে ঘুমিয়ে পড়লেই ছোঁয়া এ কাজ করে। ছোঁয়ার ধারণা রাতে হাতে পায়ে ব্যথা করবে আর কষ্টে শাদির ঘুম ভেঙে যাবে, হাত বুলিয়ে দিলে ব্যথা কমবে। 7 দিন পার হয়েছে, পায়ের ব্যথা খানিকটা কমেছে। আজকে ব্যান্ডেজ খুলে দেওয়া হবে। 1 পা 2 পা বাড়াতে পারে শাদি, একটু কষ্ট হলেও ম্যানেজ করে নিতে পারে। শাদির শরীর মুছিয়ে তার গায়ে শার্ট চাপিয়ে ছোঁয়া নিজে গোসল করতে গিয়েছে। শাদির সাথে সেও যাবে, তাকে 1000বার না করেছে শাদি, বলেছে যেতে হবে না, কিন্তু ছোঁয়া মানতে নারাজ, সে যাবেই। এটা নিয়েও শাদি হতাশ, সেখানে গেলে কেঁদে কুটে অস্থির হয়ে যাবে। ডাক্তার ভালো মন্দ কিছু বললেও সে কাঁদবে, কিন্তু কি আর করার, বউ যখন যাবে বলেছে তাকে নিতেই হবে, উপায় নেই। শাদি উঠে দাঁড়ায়, 1 পা 1 পা করে এগোতে থাকে। দরজা অবধি আসতেই হাঁপিয়ে উঠেছে সে। ব্যান্ডেজ না থাকলে অবশ্য এতটা কষ্ট হতো না। হুইল চেয়ারও আনা হয়েছে তার জন্য, কিন্তু তাতে খুব প্রয়োজন ছাড়া শাদি বসে না। দরজা ধরে দাঁড়িয়ে যায়, ভেবেছিল নিচে যাবে, কিন্তু এই অবস্থায় যাওয়াই সম্ভব না। দীর্ঘশ্বাস ফেলে শাদি, দরজা ধরে দাঁড়িয়ে থাকে ছোঁয়ার আসার অপেক্ষায়। এই মুহূর্তে সে ছোঁয়ার সাহায্য ছাড়া খাট অবধি যেতেই পারবে না। মুচকি হাসে শাদি, অ্যাক্সিডেন্ট হওয়াতে তার এতটুকুও আক্ষেপ হচ্ছে না, বরং মনে হচ্ছে ভালোই হয়েছে। অ্যাক্সিডেন্ট না হলে কখনোই ছোঁয়ার এই রূপটা দেখতে পেত না, কখনোই বুঝতে পারতো না তার বউ এতটা যত্নশীল। চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয় ছোঁয়া। কিছুদিন আগেও শীতের মধ্যে গোসল করতে ভয় পেত, বায়না ধরে বসতো। সেই ছোঁয়া এখন কোনো বায়না ছাড়াই গোসল করে ফেলে। শাদিকে দরজার সামনে দেখে কলিজা কেঁপে ওঠে ছোঁয়ার, সে দৌড়ে আসে। কি হয়েছে আপনার? এখানে কেন এসেছেন? কিছু লাগবে? আমাকে কেন ডাকলেন না? ছোঁয়ার উত্তেজনা দেখে শাদি তার ডান হাতটা আলতো করে ছোঁয়ার গালে রাখে। ঠিক আছে, আমি একটু হাঁটার চেষ্টা করছিলাম। ছোঁয়া রাখি বলল ভিজে উঠেছে, এক্ষুনি গড়িয়ে পড়বে গাল জোরে। একা একা হাঁটার চেষ্টা করতে হবে না, আমি আছি তো, আমি সাহায্য করে দেব। শাদি ভদ্র ছেলের মতো মাথা নাড়ায়। এই মুহূর্তে এতটুকু অবাধ্যতা করলে তার রাত পাগল বউ কেঁদে কেটে পুরো বন্যা বানিয়ে ফেলবে। ছোঁয়া হাত ধরে শাদিকে খাটে এনে বসায়, তারপর ভেজা কাপড় মেলতে যায়। শাদি দেখতে থাকে তার ম্যাচিওর বউকে। কেটে যায় 2 মাস। শাদি এখন পুরোপুরি সুস্থ, তাকে আর তার ভাড়া বাড়িতে যেতে দেওয়া হবে না। শাদিও আর যেতে চায় না। ছোঁয়ার ইন্টার ফার্স্ট ইয়ারের এক্সাম শেষ হয়েছে, পরীক্ষা খুব খারাপ দিয়েছে, ক্লাস করেনি ঠিকঠাক, তারপর বাড়িতেও বই ছুঁয়ে দেখেনি। এক্সাম খারাপ হওয়ারই কথা, 2 সাবজেক্টে ফেল করবে এটা ছোঁয়া ভালো করেই জানে। শাদি অফিসে যাওয়া শুরু করেছে। 2 মাস রেস্টে থাকার পরে আজকেই তার প্রথম অফিস। সকাল সকাল অফিসের জন্য তৈরি হয়ে গিয়েছে সে। ছোঁয়া এখন আর শাদির পেছনে লেগে থাকে না, মা এবং শাশুড়ির হাতে হাতে কাজ করে দেয়। আজকেও তেমন কোমরে ওড়না গুজে রুটি বেলছিল। সাবিনা রুটি ভাজি করছে। ছোঁয়া মা, যা তুই, আমরা পারবো, অনেক বেলেছিস। সাবিনা বলে ওঠে। ছোঁয়া রুটি বেলায় মনোযোগ দিয়ে বলে, বড় মা যেতে বলিও না, সংসার করা শিখে গেছি গো। ইন ফিউচার আমার যখন 12টা বাবু হবে তখন তো আমাকে সব কাজ করতে হবে, তাই না? এত এত রুটি বেলতে হবে। নাজমা বেগম সবজি কাটছিল, তিনি চাকু রেখে মেয়ের পানে তাকায়। সাবিনাও হতবম্ব। কয়টা বেবি? বড় বড় চোখ করে শোধায় নাজমা। কয়টা আবার? 12টা, 11টা ছেলে আর একটা মেয়ে। শাদি এসেছিল খাওয়ার জন্য। ছোঁয়ার এমন কথা শুনে তার কাশি উঠে যায়। ছোঁয়া বেলুনি রেখে তাড়াহুড়ো করে শাদিকে পানি দেয়। নাজমা এবং সাবিনা মুচকে হেসে নিজেদের কাজে মন দেয়। শাদি ছোঁয়ার হাত থেকে পানির গ্লাস না নিয়ে কান টেনে ধরে।
কয়টা বেবি? ছোঁয়া কান ছাড়ানোর চেষ্টা করে জবাব দেয়, 24টা। সাদি আরও একটু জোরে কান টেনে ধরে। ছোঁয়া ব্যথা পায়। এবার বলো কয়টা? ছোঁয়া কাঁদো কাঁদো গলায় বলে, 12টা। সাদি আরও একটু জোরে টেনে ধরতেই ছোঁয়া বলে ওঠে, দুটো বাচ্চা নেব। আমি সরকারি স্লোগান জানি তো, 2 সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়। সাদি কান ছেড়ে দেয়। গুড গার্ল, যাও খাবার নিয়ে এসো আমার জন্য। ছোঁয়া ভেঙচি কেটে খানিকটা দূরে যায় সাদির থেকে, তারপর বলে ওঠে, আমি সরকারের স্লোগান ভেঙে দিব। সোয়া নিজের স্লোগানে ঘরে ঘরে পৌঁছিয়ে দেবে। 12টা সন্তানের বেশি নয়, 24টা হলে ভালো হয়। সাদি পায়ের জুতো খুলতে যেতেই ছোঁয়া এক দৌড়ে পালিয়ে যায়। নাজমা এবং সাবিনা শব্দ করে হাসতে থাকে। কতদিন পরে মেয়েটার বাচ্চামি দেখলো তারা। এতদিনে বোধ হয় বাড়ির প্রাণ ফিরে এলো। সাদিও হাসে। তার আতপাগল বউ যে নিজের ডুবে ফিরে এসেছে, এটা ভেবেই তার মনের মধ্যে সুখ বয়ে যাচ্ছে। মিহির বর মিহিকে ছেড়ে দিয়েছে। তার কারণ হচ্ছে মিহি সংসারী নয়। সে স্বামী সংসার সামলে উঠতে পারছিল না। প্রতিদিন অফিসে যাওয়ার সময় রান্না করে দিতে পারতো না। মোট কথা মিহি তার স্বামীকে কোনোভাবেই সন্তুষ্ট করতে পারছিল না, বা মিহি চাইছিলও না। মনের মধ্যে কোথাও একটা শাদি রয়েই গিয়েছিল। বিয়ের 2 বছর পরে তাদের ডিভোর্স হয়ে যায় এবং ডিভোর্সের ঠিক 1 সপ্তাহ পরে মিহির এক্স বর নতুন বিয়ে করে নেয়। মিহি হচ্ছে মায়ার চাচাতো বোন। মিহির মনে হয় এখনও কোথাও না কোথাও শাদির মনে তার জন্য জায়গা রয়েছে এবং সে চেষ্টা করলে শাদির সাথে সবটা ঠিক করে নিতে পারবে। আজকেও মিহি এসেছে শাদির অফিসে। শেষবার খোলাখুলি কথা বলতে চায় শাদির সাথে। অফিসে ঢুকতে ঢুকতেই শাদি মিহিকে খেয়াল করে এবং আন্দাজও করতে পারে এখানে তার আসার কারণটা। শাদি এগিয়ে যায়, মিহির সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, এইখানে তুমি? মিহি বসেছিল। শাদির কণ্ঠ শুনে দাঁড়িয়ে পড়ে। তোমার সাথে কথা বলতে চাই আমি। ক্যান্টিনে চলো। শাদি আগে আগে হাঁটতে থাকে, মিহি পেছনে পেছনে। ক্যান্টিন এখন ফাঁকা, হাতে গোনা কিছু মানুষ রয়েছে। শাদি ফাঁকা একটা টেবিল দেখে বসে পড়ে। মিহিও শাদির সামনাসামনি বসে পড়ে। শাদি টেবিলের ওপর 2 হাত তুলে মিহির দিকে তাকিয়ে বলে ওঠে, কিসের সেখানে এসেছো মিহি? তোমার কি মনে হয়? তোমার কি মনে হয় না তুমি বোকা? তোমার সাথে রিলেশনশিপে থাকার সময়ও আমি তোমাকে বলেছিলাম ছোঁয়ার কথা। তার প্রতি আমার ফিলিংস আমি শেয়ার করেছিলাম তোমার সাথে। তাহলে তুমি কি বুঝতে পারছো না আমি ছোঁয়াকে কতটা ভালোবাসি? ওকে পেয়ে আমি কতটা খুশি? মিহির চোখে পানি টলমল করছে। সে শাদির হাতের ওপর হাত রাখে। শাদি হাতটা সরিয়ে নেয়। একটু ভালো থাকার লোভে তোমার কাছে আসি আমি। হাসে শাদি। এখানে সুখ পাবে না তুমি। আরে শোনা, ছোঁয়া জানতে পারলে তোমার এটা সেটা নানান কথা শুনিয়ে দেবে। তখন নিজেও লজ্জা পাবে, আমিও লজ্জা পড়ে যাব। বলেই শাদি চলে যায়। মিহি বসে থাকে, তাকিয়ে থাকে শাদি চলে যাওয়ার দিকে। সেলিম হাজারবার সরি বলে বউয়ের সাথে সম্পর্ক ঠিকঠাক করে নিয়েছে। শেষবারের মতো সেলিমকে ক্ষমা করে দিয়েছেন তিনি। দ্বিতীয়বার এইরকম ভুল করলে একদম সোজা ডিভোর্স দিয়ে দেবে, এমনটাও হুমকি দিয়েছে। ছোঁয়ার একা একা ভালোই লাগছে না। এতদিন শাদির সাথে চিপকে চিপকে থাকতো, একটা মিনিটের জন্য চোখের আড়াল করতো না। কিন্তু আজকে লোকটা কত দূরে, আসবেও সেই রাতে। শাদি আসার আগে আগে বই নিয়ে পড়তে বসতে হবে, যাতে রেজাল্ট দিলে কাঁদো কাঁদো গলায় বলতে পারে, পড়েছিলাম তো, মনে না থাকলে কি আমি কি করব বলুন। এখন বাজে সন্ধ্যা 7টা, শাদি ফিরবে 9টায়। এত সময় কি করবে ছোঁয়া? ভাবতে ভাবতে মাথায় চলে আসে দুষ্টু বুদ্ধি। সেই যে একদিন বরটার সাথে সুন্দর একটা রাত কাটালো, তারপর তো আর তেমন সময় পার করা হলো না। আজকেই তাহলে শাদিকে একটু চমক দেওয়া যাক। যেই ভাবা সেই কাজ। ছোঁয়া চট করে কাবার থেকে সেই হাঁটু বের করা জামাখানা বের করে ফেলে। ফল্ট মুভিটা চালিয়ে নোয়াকে ফলো করতে থাকে। একদম পারফেক্ট নোয়ার মতো সাজবে সে। শাদির জন্য কাবার ঘেটে একখানা কালো জ্যাকেট বের করে নেয়। এটা শাদিকে পরাবে, একদম পারফেক্ট। নোয়া এবং নিক লাগবে দুজনকে। নোয়ার মতে চুলগুলো উঁচু করে বেঁধে ফেলে, হাঁটু বের করা জামা এবং হালকা মেকআপ। রুমে কয়েকটা মোমবাতিও জ্বালিয়ে ফেলে। ব্যাস, এবার শুধু শাদি আসার অপেক্ষা। সব কিছু শেষ করে বিছানার ওপর বই নিয়ে বসে পড়ে ছোঁয়া। একটু পড়ালেখায় মনোযোগ দেওয়ার নাটক আর কি। শাদিকে আজকে একটু দ্রুতই ছুটি দেওয়া হয়েছে, তাই জলদি বাসায় চলে আসে। দরজা খুলে খাটের দিকে নজর দিতেই শাদির কপালে 3টে ভাঁজ পড়ে। তার রাতপাগল বউ পড়ছে। পড়ার স্টাইলও আলাদা। সবগুলো বই ছড়িয়ে ছিটিয়ে রেখেছে বিছানায়। উপর হয়ে শুয়ে একটা বই রেখেছে মাথার উপর, আরেকটা বই উল্টো করে ধরে বইয়ের পেছনে ফুল আঁকছে। ফোঁস করে শ্বাস টানে শাদি। কি করছো? ফুল আঁকায় এতটাই মনোযোগ দিয়েছিল যে শাদি এসেছে এটা সে টেরই পায়নি। জলদি উঠে বসে ছোঁয়া। মাথার উপর থেকে বই নামিয়ে একটু হাসার চেষ্টা করে বলে,
একটু পড়ছিলাম আর কি। সাথী কিছু বলে না, দরজা আটকে অফিসের ব্যাগ জায়গা মতো রাখে, তারপর টাই খুলতে থাকে। সাদির কোনো রিয়াকশন না পেয়ে ছোঁয়া বলে ওঠে, আমাকে কেমন লাগছে বলেন না। সাদি পরনের শার্ট খুলে ফেলে, চুলগুলো হাতের সাহায্যে এলোমেলো করে নেশাতুর কণ্ঠে বলে, বলবো না বোঝাবো? তারপর রুমের লাইট অফ করে জাপটে জড়িয়ে নেয় ছোঁয়াকে, কোলে বসিয়ে চুম্বন এঁকে দেয় ছোঁয়ার ললাটে, ফিসফিস করে বলে, তুমি পরে বলবে? ছোঁয়া নার্ভাস, লোকটা একটুখানি ছুঁয়ে দিলেই ছোঁয়া জমে বরফ হয়ে যায়, গলা দিয়ে কথাই বেরোতে চায় না। বলো না জান, জাস্ট একবার। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ছোঁয়া আস্তে করে ডাকে, ওগো শুনছো, ভালোবাসি তোমাকে। সাদমান চৌধুরীকে পাগল করতে এতটুকুই যথেষ্ট ছিল। সে তার আদরকে নিয়ে ডুবে যায় ভালোবাসার সাগরে। আরও একটা সুন্দর রাত কাটায় দুজন। প্রত্যাশার থেকে বেশি কিছু পেয়ে গেলে সাধারণত একটু বেশি খুশি লাগে। আজকে ছোঁয়ারও খুশি হওয়ার দিন, তবে সে খুশি না, আবারও কষ্ট হচ্ছে না, মোটামুটি একটা শখের মধ্যে আছে। ইয়ার চেঞ্জ পরীক্ষায় 3 সাবজেক্টে ফেল করেছে ছোঁয়া। মনে মনে আশা ছিল 2 সাবজেক্টে ফেল করার, কিন্তু একটা সাবজেক্ট বেশি ফেল করায় ছোঁয়া হতভম্ব। কেননা আগেই নোটিশ দেওয়া হয়ে গিয়েছে 2 সাবজেক্টে ফেল করলে ওঠাবে সেকেন্ড ইয়ারে, কিন্তু 3 সাবজেক্টে করলে গার্ডিয়ান লাগবে। এখানেই ছোঁয়ার টেনশন, গার্ডিয়ান পাবে কই এখন? বাবা জানলে ঠ্যাং ভাঙবে, সাদি কান ছিঁড়ে দেবে। তাহলে কলেজের মাঠে এসব চিন্তা করতে করতে হাঁটতে ছিল ছোঁয়া। হঠাৎ করে মাথায় চক্কর দিয়ে ওঠে, গা গুলিয়ে গড়গড় করে বমি করে দেয়। ছোঁয়ার বন্ধু তিথি ছোঁয়াকে পানির বোতল এগিয়ে দেয়। ছোঁয়া পানি খেয়ে একটু ঠিকঠাক হয়ে তিথিকে বলে, দোস্ত আমাকে কংগ্রাচুলেশন বল, আমি প্রেগনেন্ট। অসুস্থতায় একটা মানুষ এতটা খুশি হতে পারে? ছোঁয়া পারে। এই যে মাথা ব্যথায় চোখ খুলতে পারছে না, বমি করতে করতে গলা ব্যথা হয়ে গিয়েছে, সোজা হয়ে দাঁড়াতে পারছে না, তবুও সে দাঁত কেলিয়ে হাসছে। নাচার জন্য বারবার দাঁড়িয়ে যাচ্ছে, সাথে চোখ রাঙিয়ে বসিয়ে রেখেছে। সাবিনা বেগম চিন্তিত, সে ভাতের থালা নিয়ে ছোঁয়ার সামনে বসে আছে। আপাতত বাড়িতে কেউ নেই, সকলেই গিয়েছে পাশের বাড়িতে দাওয়াত খেতে। সাদিকে কল করে বাড়িতে এনেছে ছোঁয়া। সাবিনা বেগমও গিয়েছিল দাওয়াতে, সাদি কল করে বাড়ি আসতে বলেছে। বড় মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো, সুখবর নিয়ে আসি। আর কুদ্দুসের বাপ জলদি দোকানে যান মিষ্টি আনতে, পুরো পাড়াতে আমি নিজে হাতে মিষ্টি দেব। কথা বলার শক্তি নেই, তবুও টেনে বলছে ছোঁয়া। সাদির বিরক্ত আকাশ ছুঁই ছুঁই, ইচ্ছে করছে একটা লাথি মেরে ফুটিয়ে ফেলতে, কিন্তু পারছে না। কি আর করার, আতপাগল হোক, বউ তো। সাবিনা বেগম ছেলের পানে এক পলক তাকায়, তারপর ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে বলে, ভাত খেয়ে নে, তারপর নিয়ে যাব। ছোঁয়া তাকায় ভাতের থালার দিকে, ইলিশ মাছের পিস দেখে আবারও গা গলিয়ে আসে। মনে হচ্ছে নাড়ি ভুড়ি সব বেরিয়ে আসবে। বড় মা খেতে পারবো না গো, কুদ্দুস খেতে বারণ করছে। সাদি দাঁড়িয়ে যায়, ছোঁয়া বড় বড় চোখ করে 2 গালে হাত দেয়, যাতে থাপ্পড় টাপ্পড় দিতে না পারে। সাদি ছোঁয়ার কাছে এসে পাজা করে কোলে তুলে নেয়। ছোঁয়া ভয়ে চোখ মুখ খিচে ফেলেছে। সাবিনা বেগম মাথা নিচু করে ফেলে। সাদি গটগট পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। ছোঁয়া শক্ত করে সাদির গলা জড়িয়ে ধরেছে, বেশ ভালো লাগছে তার। বরের কোলে থাকার মজাই আলাদা। ছোঁয়ার তো ইচ্ছে করে সারাক্ষণ লোকটার কোলে চড়ে থাকতে। এমন দিন কবে আসবে যে দিনে সাদমান চৌধুরী তার বউকে কোল থেকে নামাবে না, গাড়ির মধ্যে এক প্রকার ছুঁড়ে ফেলবে ছোঁয়াকে। ছোঁয়া মুখ বাঁকিয়ে সেভাবেই পড়ে থাকে। বজ্জাত লোক একটা, সন্তান আসছে কোথায় বউকে ধরে কয়েকটা চুমু খেয়ে নেবে, তা না রাগ দেখাচ্ছে। এমন বরকে ঘেন্না করা উচিত, কিন্তু ছোঁয়ার মনটা বড় কি না, তাই সে ঘেন্না করতে পারে না। হাসপাতালের করিডোরে বসে থাকার ধৈর্য ছোঁয়ার নেই, লম্বা লাইন পড়েছে। সাদি ছোঁয়াকে নিয়ে বসেছে একপাশে। সাদি নীরবে বসে ফোন দেখতে থাকলেও ছোঁয়া স্থির থাকতে পারছে না, ছটফট করেই যাচ্ছে। কখনো সাদির কোলে মাথা রেখে শুয়ে পড়ছে, তো কখনো কাঁধে মাথা রাখছে, কখনো চুল ধরে টানছে, আবার কখনো দাড়ি ধরে টানছে, শার্টের কলার ধরে টানছে। সাদিকে বেশ ধৈর্যশীল দেখাচ্ছে। আজকেই সবাইকে অসুস্থ হতে হলো? ছোঁয়া বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলে। সাদি ফোন থেকে দৃষ্টি সরিয়ে এক পলক তাকায় ছোঁয়ার মুখপানে। অসুখেরও আক্কেল নাই? আব্দুল কুদ্দুসের একমাত্র মাকে চেপে ধরেছে, ভালো কথা, থাক আমার কাছে, কাল না হয় বাকি সবার কাছে যাইস। তা না, ভাগ ভাগ করে সকলের কাছে গিয়েছে, ভালো কথা। আচ্ছা সাধু, অসুখের বংশ কত বড় না, মানে দেখুন একসাথে কতজনকে চেপে ধরে, ডেঞ্জার্স। হতাশার নিঃশ্বাস ফেলে সাদি। এই মেয়ে কি জীবনেও মানুষ হবে না? আল্লাহ কি তাকে কখনোই এতটুকু বুদ্ধি দেবে না? সারা জীবন এমন গাধাই থেকে যাবে? সাদি মুখের দিকে তাকিয়ে শুকনো ঢোক গেলে ছোঁয়া একটু হাসার চেষ্টা করে বলে,
হ্যাঁ, মজা করছিলাম। রাগিয়েন না প্লিজ। হবু বাচ্চার মাকে বকলে আল্লাহ পাপ দেবে। সাদি পকেট থেকে হেডফোন বের করে কানে গুঁজে নেয়। ছোঁয়া কয়েকবার মুখ বাঁকিয়ে ভেঙচি কাটে সাদিকে। ব্যাটার ভাব দেখলে ইদানিং ছোঁয়ার ইচ্ছে করে চিৎকার করে বলতে, বিবাহিত বেটাদের ভাব ধরা মানায় না, কারণ তাদের দাম নাই। খালি লোকলজ্জার ভয়ে বলতে পারে না আর কি ছোঁয়া। অবশেষে ছোঁয়ার সিরিয়াল আসে। সাদির আগেই ছোঁয়া ঢুকে পড়ে। কপালে 3টে ভাঁজ পড়ে সাদির। এই তো কথাই বলতে পারছিল না, এক্ষুনি এত শক্তি কই পেল। মধ্যবয়স্ক একজন মহিলা বসে বসে কিছু একটা দেখছে। ছোঁয়া প্রায় দৌড়ে মহিলা ডাক্তারের সামনে বসে পড়ে এবং বলে ওঠে, আমি কিট পরীক্ষা করে নিয়েছি, পজিটিভ দেখেছি, মানে হচ্ছে আমার সন্তান আসছে। আপনি আমার বরকে এটা বলে দিন। ডাক্তার ভ্রুকুচকে তাকায় ছোঁয়ার মুখপানে। সাদিও চোখ দুটো বড় বড় করে ফেলে। বসার জন্য চেয়ার ধরেছিল সে, কিন্তু ছোঁয়ার কথা শুনে বসতে ভুলে গিয়েছে। প্রেগনেন্ট কিটে পরীক্ষা করাও শেষ। ডাক্তার ছোঁয়ার কথা শুনে মুচকি হাসে। সাদির দিকেও এক পলক তাকায়। পা, তুমি তো খুবই ফাস্ট। আমি কুদ্দুসের মা কিনা কালকেই পরীক্ষা করেছি। বমি হচ্ছিল না বলে কাউকে জানাইনি, আজকেই বমি হয়েছে। ছোঁয়ার কথা এবার শব্দ করে হেসে ওঠে ডাক্তার। সাদি চোখ পাকিয়ে ছোঁয়াকে শাসায়। সরি ডাক্তার, আমার বউয়ের মাথায় একটু প্রবলেম আছে। ছোঁয়া মুখ বাঁকিয়ে বলে, আমার মাথায় কোনো প্রবলেম নেই, আমি ঠিকঠাক। ডাক্তার আন্টি, আপনি বলুন কিভাবে চলতে হবে, কি করতে হবে, আমি সব শুনছি। ছোঁয়ার প্রেগনেন্সির খবর শুনে কেউ খুশি না, সকলের মুখ ভারী। শুধু ছোঁয়ার ঠোঁটের কোণা থেকেই হাসি সরছে না। বাড়িতে গোল বৈঠক বসেছে। ছোঁয়া আপাতত তার রুমে। তাকে সাবিনা বেগম ঘুমাতে বলে চলে এসেছে। ডাক্তার সাদিকে প্রেগনেন্সি কনফার্ম জানানোর পর থেকে সাদির চোখে মুখে গম্ভীর একটা ভাব চলে এসেছে। এমনিতেই সবসময় গম্ভীর ভাব সাদির মুখখানায় বজায় থাকলেও আজকে মুখখানা অন্যরকম। রেগে আছে নাকি খুশি ঠিক বোঝা যাচ্ছে না, কেউ বুঝতে চাইছেও না। সেলিম একটু পরপরই কটমট চোখে তাকাচ্ছে সাদির দিকে। ইচ্ছে করছে ঠাঁটিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিতে। বড্ড বেয়াদব ছেলেটা। নাজমা বেগমও হতাশ হয়েছে। তার মেয়েটা কখনো নিজে হাতে খেতে পারে না ঠিকঠাক। সে কি করে বাচ্চা সামলাবে, কি করে প্রেগনেন্সির এই কঠিন লড়াই লড়বে? সাজ্জাদ ছেলের মুখপানে তাকিয়ে বলে ওঠে, বাড়িতে নতুন অতিথি আসছে, আমাদের উচিত তাকে সদরে গ্রহণ করা। এদের মুখ গোমড়া করে থাকার মতো কিছু হয়নি। সাজ্জাদের এই কথা তেতে ওঠে সেলিম। সে বসা থেকে দাঁড়িয়ে যায়। আমার মেয়েটার বয়স খেয়ালে নেই তোমার ভাইয়া? বাচ্চা সামলানোর মতো বয়স হয়েছে ওর। তোমার ছেলে সব কিছুতে বাড়াবাড়ি করবে। সাবিনার কপালে ভাঁজ পড়ে। এখানে তার ছেলের দোষ খুঁজে পাচ্ছেন না তিনি। ছোট ভাই সাধু কি করেছে এখানে? ছোঁয়াকে চিনেন না আপনি? সবসময় সাধুর উপরেই কেন তোমার এত রাগ? কেন আমার ছেলেকেই কথা শোনাও তুমি? সেলিম আজকে আর চুপ থাকে না। তিনি আঙুল তুলে বলে ওঠে, আর 10 বছর আগে তোমার ছেলে সোয়াকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে আমাকে। আরও আগে থেকেই সে বিয়ে করার পরিকল্পনা করে রেখেছে। সকলেই থমকে যায়। এই বিষয়ে কারোরই ধারণা ছিল না। কেউ এতটুকুও আন্দাজ করতে পারেনি যে সাদি ছোঁয়াকে ভালোবাসত, কারণ সাদি সারাক্ষণই ছোঁয়াকে এড়িয়ে চলত। সাদি দীর্ঘশ্বাস ফেলে। ভালোবেসেছে, তাই আপনাকে বলেছিলাম গোটা দুনিয়া খুঁজে দেখো, আমার মতো তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। তোমার আতপাকল মেয়েকে ভালোবেসে আগলে রাখতে কোনো পুরুষই পারত না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। সেলিমের মুখ বন্ধ হয়ে যায়। সত্যিই সাদি তার মেয়েকে খুব ভালোবাসে, সেটা সে জানে। বলা বাহুল্য, সেলিমও মনে মনে সাদিকে বেশ পছন্দ করে, কিন্তু সে স্বীকার করতে নারাজ। সিমি বলে, তোমরা এভাবে কেন বসে আছো? কেন টেনশন করছো? ছোঁয়াকে দেখো না, সে কতটা খুশি। আমাদের মুখ তোমরা দেখে ছোঁয়া ডিপ্রেশনে চলে যাবে। সাদি দাঁড়িয়ে যায়। তোমার বোনের ডিপ্রেশনে চলে যাওয়া উচিত। আজ তো পাগল একটা, যাটা জ্বালিয়ে খেলো আমার। বলেই সাদি চলে যায়। সিমি মুখ টিপে হাসে। এদের খুনসুটি দেখতে বেশ ভালো লাগে সিমির। সাজ্জাদ উঠে দাঁড়ায়, সেলিমের মুখোমুখি দাঁড়ায়। ভাই, সব ভুলে যা। তুই নানা হতে যাচ্ছিস আর আমি দাদা। সেলিব্রেট করি। পরীর দাদু ভাইয়ের ভাই আসবে, মিষ্টির বন্যা বয়ে দিতে হবে না? সেলিম আর মুখ ভার করে থাকতে পারে না, হেসে জড়িয়ে ধরে সাজ্জাদকে। অতঃপর দুই ভাই বেরিয়ে যায় মিষ্টি কিনতে। সাদি রুমে ঢুকে দেখে অশান্ত রানী শান্ত হয়ে ঘুমাচ্ছে। এক পলক ঘুমন্ত রানীকে দেখে ওয়াশরুমে ঢুকে যায় সাদি। মনে করার চেষ্টা করতে থাকে, সাদি তো ঠিকঠাকই ছোঁয়াকে ওষুধ দিত, ছোঁয়া খেয়েও নিত। তাহলে কিভাবে কি হলো? না, নাকি ছোঁয়া খেত না, ফেলে দিয়ে সাদিকে মিথ্যে বলতো? ছোঁয়া শক্ত করে ফেলে সাদি।
ইচ্ছে করছে ঠাঁটে একটা চর বসিয়ে দিতে ছোঁয়ার তুলতুলে নরম গালে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই দেখতে পাই ছোঁয়া খাটের ওপর গোল হয়ে বসে আছে, চোখে এখনও ঘুম চড়ানো। বিরক্তির মাত্রা বেড়ে যায় স্বাদের। ঘুম শেষ হয়নি তবুও উঠে বসে থাকতে হবে। স্বাদী দৃষ্টি সরিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, সময় নিয়ে নিজেকে দেখতে থাকে। বাঁ হাত তুলে চালিয়ে চুলগুলো পরিপাটি করার চেষ্টা চালায়। ছোঁয়া তাকিয়ে আছে স্বাদের মুখপানে, বেশ বুঝতে পারছে স্বাদী রেগে আছে। রাগ ভাঙাতেই মূলত ঘুমকে বিদায় জানিয়ে এভাবে বসেছে। আপনি কি রেগে আছেন আমার উপর? মাথা নিচু করে নরম গলায় শুধায় ছোঁয়া। স্বাদী জবাব দেয় না, তাকায় না পর্যন্ত। নিজের মতো পারফিউম লাগাতে থাকে, ড্রেসিং টেবিল গোছাতে থাকে। স্বাদী থেকে এমন ইগনোর পেয়ে ছোঁয়ার কান্না পায়। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা চালায়, কিন্তু পারে না। আপনি এতটা অসুখী হলে আমি অ্যাবর্শন করাতেও রাজি। বুক কেঁপে ওঠে স্বাদীর, হাত থেমে যায়। হাতে থাকা পারফিউমের বোতল ঠাস করে রেখে পেছনে ঘুরে তাকায় ছোঁয়ার দিকে। বড় বড় পা ফেলে এগিয়ে যায়, বসে পড়ে ছোঁয়ার পাশে। বয়স কত তোমার? প্রেগনেন্সির মানে জানো? মুখের কথায় বাচ্চাও যাবে। নিজে যেটা ভালো মনে করো সেটাই ভালো, বাকিরা ভুল। ছোঁয়া, তুমি বুঝতে পারো না কিছু? সারাক্ষণ বাথরুম ছাড়ার কিছু পারো না তুমি? বেশ ঝাঁঝালো গলায় বলে স্বাদী। ছোঁয়ার কান্নার সুর বেড়ে যায়। সে স্বাদীর কাঁধে মাথা ঠেকিয়ে কাঁদতে থাকে। ব্যাস, স্বাদীর রাগ গলে পানি হয়ে যায়। দুই হাতে আঁকলে নেয় ছোঁয়াকে, মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আপনি আমার পাশে থাকলে আমি সব পারবো। আমায় শুধু একটু ভালোবাসবেন আর সাহস দিবেন, তাহলেই হলো। ফোঁস করে শ্বাস ফেলে স্বাদী। ছোঁয়াকে সোজা করে বসিয়ে চোখের পানি মুছিয়ে দেয়। আমার কথার অবাধ্য হলে মেরে হাত পা বেঁধে নদীতে ফেলে দেব, বলে দিলাম। সামিরের সাথে ঐশীর বিয়ে দিতে রাজি হয়েছেন আতওয়ার হোসেন। সামিরকে তার কোনো কালেই পছন্দ ছিল না, তবে স্বাদীকে পছন্দ। গম্ভীর, রাগী, প্রাপ্তমনস্ক স্বাদীকে তার প্রচুর ভালো লাগে। ইচ্ছে ছিল তার মেয়ের জন্য প্রস্তাব দেওয়ার, কিন্তু তার আগে খবর পেয়েছে স্বাদীর বিয়ের, তাই আর তার আশাটা পূরণ হলো না। গোল বৈঠক বসেছিল স্বাদী, সামির এবং আতওয়ার। আতওয়ার যখনই বলেছে ঠিক আছে, আমার মেয়ে ভালো থাকলেই হলো, সামির একটা চিল্লানি দিয়ে দাঁড়িয়ে যায়। এক লাফে আতওয়ারের পাশে এসে বসে এবং জাপটে জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে নেয়। আতওয়ার চোখ বড় বড় করে ফেলে। শ্বশুরমশাই, লাভ ইউ। 2024 সালে আপনাকে নানা বানিয়ে ফেলবো। আপনার মেয়ে কখনোই খালি পেট রাখবো না। প্রত্যেক বছর একটা করে বাচ্চা গিফট করব, কথা দিলাম। আতওয়ার শুকনো ঢোক গেলে সামিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কটমট চোখে তাকায় সামিরের দিকে। অসভ্য একটা, বলেই তিনি চলে যায়। সামির গালে হাত দিয়ে তাকিয়ে থাকে। আশ্চর্য স্বভাব কোনোই কইল, আমি তো সত্যি কথাই কইলাম। স্বাদী ঠোঁট টিপে হাসে। সত্যি কথার ভাত নাই, জানিস না? সামির দীর্ঘশ্বাস ফেলে। আমি তো সত্যি কথাই কই। আর বলিস না, তুই সত্যি বললে দুনিয়া মিথ্যা শব্দটা উঠে যাবে। সামির মুখ বাঁকায়। বাজে বকিস না। ঐশীকে আনার ব্যবস্থা কর। বিয়ে ঠিক হলো, একটা চুমু খাবো না? শালা তোর কপালে বউ নাই। অভিশাপ দিবি না সাদি চাচা। একটাই জীবন, এক জীবনে বিয়ে ছাড়া চাওয়ার আর কিচ্ছু নাই। জীবনে একমাত্র লক্ষ্য হলো বিয়ে করা উচিত আর বাচ্চা দেওয়া। আমি সরকার হলে স্লোগান দিতাম, বিয়ে 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 চাই, বিয়ে ছাড়া উপায় নাই। বিয়ে করব, থাকবো পাশে, বাচ্চা দিব মাসে মাসে। সাদি হাত তালি দেয়। বাহ বাহ বাহ, কপাল করে বউ আর বন্ধু পেয়েছিলাম। সাদি নিজের শার্টের কলার ঠিক করে একটু ভাব নিয়ে বলে, গর্ভে তুই গর্ভবতী হচ্ছিস, স্বীকার করো। সাদি নিজের পায়ের জুতো খোলে। গর্ভবতী তোকে বানাবো এখন। সামিরা এক লাফে সোফার অন্য পাশে চলে যায়। শালা দূরে যা, আমার ভার্জিনিটির দিকে হাত বাড়াবি না তুই। বমি করতে করতে অস্থির ছোঁয়া, গলা দিয়ে রক্ত আসার উপক্রম। পেট ব্যথা করছে, সাথে মাথা ব্যথাও। কিছুই খেতে পারছে না, পেটে ক্ষুধা, অসহ্য লাগছে ছোঁয়ার। কান্না করে ফেলে সে। সাবিনা বেগম চিন্তিত ভঙ্গিতে ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সিমি এক বাটি ঝাল ঝাল স্যুপ বানিয়ে এনেছে, যাতে একটু খেতে পারে। ছোঁয়া তাকিয়ে ওয়াক করে ওঠে। সিমির রাগ হয়। ঢং করিস না ছোঁয়া, এভাবে চলে না, একটু খেতেই হবে। ছোঁয়ার চোখের কোণে পানি জমেছে, চোখ বন্ধ করতে দুই গাল বেয়ে গড়িয়ে পড়ে পানি। বাচ্চা দুনিয়াতে আনতে এতটা কষ্ট হয়? আমি আর কখনোই আম্মুর সাথে বাজে বিহেভিয়ার করব না, আর আমার কুদ্দুসকেও কখনো বকবো না। সিমিও সুপের বাটি রেখে ছোঁয়াকে তুলে বসায়। একটু শক্ত হ, এখনো অনেক দিন বাকি। এখনই তোর মুখের দিকে তাকানো যাচ্ছে না, পরে কি হবে? ছোঁয়া মাথা নিচু করে ফেলে। আমি শক্তই তো আপু, একাই খেতে পারবো। দাও।
সুপের বাটি নিয়ে ছোঁয়া একাই খেতে থাকে। বেশ কষ্ট হচ্ছে খেতে, গা গুলিয়ে উঠছে আবার, তবুও কষ্ট করে খাচ্ছে। অনেকটা খাওয়ার পরে ছোঁয়া অস্থির হয়ে ওঠে। এবার আর পেটে ঢুকছে না, পেট থেকে বেরিয়ে আসতে চাইছে। তখনই সাদি একটা তেঁতুলের আচার ধরে ছোঁয়ার মুখের সামনে। ছোঁয়া তাকায় সাদির মুখপানে। সাদি খেতে ইশারা করে। ছোঁয়া খেয়ে নেয়। আচার খেয়ে বমি ভাবটা চলে যায় ছোঁয়ার। সাদিকে দেখে সাবিনা বেগম নিঃশব্দে চলে যায়। সিমিও সুপের বাটি নিয়ে বেরিয়ে যায় ওদের প্রাইভেসি দিয়ে। ওরা বেরিয়ে যেতেই ছোঁয়া গাল ফুলিয়ে বলে ওঠে, বউ নতুন নতুন প্রেগনেন্ট হলে গিফট দিতে হয় জানেন না? আনরোমান্টিক একটা। সাদি ফ্লোরে হাঁটু মুড়ে বসে পড়ে। পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করে ছোঁয়ার সামনে মেলে ধরে। ভেতরে চিকচিক করছে ডায়মন্ডের রিং। ছোঁয়ার চোখ দুটো বড় বড় হয়ে যায়। এটা কি? সাদি আংটিটা তুলে ছোঁয়ার আঙুলে পরিয়ে দিতে দিতে জবাব দেয়, আমার অমূল্য রতনের জন্য সামান্য ডায়মন্ডের রিং। ছোঁয়া হেসে ফেলে। সাদির গলা জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ জামাই, একটা চুমু দিন। সাদি ছোঁয়ার কপালে চুমু খেয়ে জবাব দেয়, লাভ ইউ টু বউ। একটা মেয়ে যতই পাগল হোক, সে তার বাচ্চার কাছে পারফেক্ট মা। এই যে হাত পাগল ছোঁয়াচে সারাক্ষণ দৌড়াদৌড়ি করতে থাকে, বক বক করতে থাকে, দুষ্টুমি যার শিরায় শিরায় রয়েছে, সেই ছোঁয়া এখন বাচ্চার কথা চিন্তা করে ধীরে ধীরে পা ফেলে। যখন তখন লাফিয়ে ওঠে না, প্রচণ্ড খুশিতেও গড়াগড়ি খেয়ে হাসে না, ঠিক সময় খাবার খেয়ে নেয়, একদম অনিয়ম করে না। ডাক্তার বলেছে প্রতিদিন সকাল সকাল গোসল করতে, ছোঁয়া তাই করে, একদম গোসলে অনিয়ম করবে না সে। আজকে বাড়িতে সিমি এবং ছোঁয়া ছাড়া আর কেউ নেই। সাদি অফিসে গিয়েছে, নাজমা এবং সহেলা মার্কেটে গিয়েছে, বাকি সবাই তাদের কাছে। সিমি পরীকে ঘুম পাড়াচ্ছে, ছোঁয়াকে বসিয়ে রেখে গিয়েছে সাদের রুমে। ছোঁয়াকেও একটু ঘুমাতে বলেছে। ছোঁয়া ঘুমোতেই যাচ্ছিল, তখনই তার মনে হলো ফোনে দুটো ভিডিও দেখে নেওয়া যাক। বেবি বাম্পির সময় মায়েদের কেমন করে চলাফেরা করা উচিত, কী কী খাওয়া উচিত, যদিও ডাক্তার বলে দিয়েছে, তারপরেও ডিজিটাল যুগ, যেই ভাবা সেই কাজ। ছোঁয়া ইউটিউবে সার্চ দেয় বেবি বাম্প লিখে, সেখানেই বিভিন্ন ধরনেরই ভিডিও শো করে। ছোঁয়া নজর পড়ে টুইন বেবিদের ভিডিওদের দিকে। কি সুন্দর দুটো বাচ্চা, একদম একই রকম দেখতে হয়েছে। ছোঁয়ারও সাজ জাগে তারও যদি টুইন বেবি হতো। চট করে মাথায় ধরে যায় ছোঁয়ার টুইন জিনিস খেলে টুইন বেবি হয়। ফোনটা রেখে চটজলদি রান্নাঘরে ছোটে ছোঁয়া, কারণ একটু আগেই তার চোখের সামনে সিমি টুইন দুটো বিস্কুট রাখছিল তাকের ওপর। টুইন বলতে দুটো বিস্কুট জোড়া লেগে গিয়েছে, ছোঁয়া সেটাই খাবে এখন। একটু দৌড়াতে যেতেই ছোঁয়ার মাথাতে আসে পেটে বাচ্চা। এবার হাঁটার গতি থামিয়ে দেয় ছোঁয়া, আস্তে ধীরে হেঁটে রান্নাঘরে প্রবেশ করে। তাক থেকে বিস্কিটের ডিব্বা নিয়ে মোড়া টেনে বসে খেতে শুরু করে টুইন বিস্কিটখানা। খেতে খেতেই চিন্তা করে, একটা বিস্কুট খেলে টুইন হওয়ার চান্স থাকবে না, এখন থেকে সব কিছুই টুইন খেতে হবে। কিন্তু বাড়িতে তো আর টুইন কিছু নেই। সাদিকে কল করতে হবে এবং বলতে হবে বাজারে যত টুইন ফলমূল আছে সবই যেন নিয়ে আসে। ভাবতে ভাবতে খাওয়া শেষ করে ফেলে। এক গ্লাস পানি পান করে খানিকক্ষণ রেস্ট নেয়। ডাক্তার পই করে বলে দিয়েছে, খাবার খাওয়ার পরে একটুখানি রেস্ট নিতে, বড়া পেটে লাফালাফি করলে পেট ব্যথা করতে পারে। অফিস বাদ দিয়ে সাদি সামিরের পেছনে ঘুরছে। তার অবশ্যই কারণ আছে। ঐশীর বাবা বিয়ে তো দিতে চেয়েছে, কিন্তু ডেট তো বলল না। বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, বিয়ে দিবে দিবে করে 1 বছর ঘোরাবে ঢের বুঝতে পারছে সামির। তাই সে সাদির অফিসে গিয়ে বসের হাত পা ধরে কেঁদে কেটে বলেছে, আমার বউ আরেক বেটার লাগে ভাগছে, এবার সাদি ছাড়া কেউ তাকে ফেরাতে পারবে না। আজকের মতো ছুটি দিয়ে দেন সাদিকে। আমার পা দুটো মাথায় তুলি আমি। বস হকচকিয়ে গিয়ে সাদিকে ছুটি দিয়েছে। সাদি অফিস থেকে বেরিয়ে অবশ্য স্বামীকে দুটো থাপ্পড় মেরে দিয়েছে এবং আবারও অভিশাপ দিয়েছে, তোর বউ সত্যি একদিন আরেক বেড়ার সাথে যাবে, দেখিস। যেতে পারবো না রে ভাই, স্বামীর বোকা হতে পারে কিন্তু চালাক না। বিয়ের প্রথম বছরে বেবি নিয়ে ফেলবো, পরের বছরে আবারও এমন করতে করতে বাচ্চার ভুবন বানিয়ে ফেলবো। তখন বউ যাবে কি করে, তাকে নিবেই বা কে? সাদি দীর্ঘশ্বাস ফেলে। এর সাথে কথা বলাই অপরাধ। মার্কেটে নিয়ে গিয়েছে সামির সাদিকে, উদ্দেশ্য শপিং করবে, শ্বশুরবাড়ির সকলের জন্য নানান জিনিস কিনবে। জিনিস দেখেই শ্বশুরমশাই পটে যাবে আর বিয়ে দিয়ে দেবে তাড়াতাড়ি, এমনটাই ধারণা সামিরের। সাদি বিরক্ত হয়ে সামিরের পেছন পেছন ঘুরছে। একে তো এই ভর দুপুরবেলা মার্কেটে ঘুরতে ভাল লাগছে না, তার উপর আবার সামিরের আজাইরা চিন্তা ভাবনা।
সাদে শ্বশুরমশাইয়ের জন্য জাঙ্গিয়া কিনে নিয়ে যাই কতগুলো, বেটা খুশি হবে। সাদি চোখ পাকিয়ে তাকায় সামিরের দিকে। এইভাবে তাকানোর কি হলো? দেখ শ্বশুরমশাই আমার গিফটটা টাকা দিয়ে কিনে জীবনেও পড়ে না, আমি শিওর। আমি দিলে ভালোই হবে বল। সাদি দাঁতে দাঁত চেপে বলে, তো শাশুড়ির জন্য কতগুলো। থেমে যায় সাদি। সামির বুদ্ধিমান, সে চট করে ধরে ফেলে। মন্দ বলিসনি, তুই দাঁড়া, আমি কিনে আনি। সামির যেতে নিয়ে থেমে যায়, মুখটা গোমরা করে ফেলে সে। কিন্তু ভাই জানবো কি করে ক? সাদি জুতো খোলার জন্য নিচু হতে যায়, সামির এক দৌড়ে পালায়। সাদি কোমরে হাত দিয়ে হাঁসফাঁস করতে থাকে। পাগল ছাড়া দুনিয়া চলে না। ঠিক আছে, তাই বলে সব পাগল? ভাবতে ভাবতেই সাথে ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করতেই স্ক্রিনে ভাসে কুদ্দুসের মা নামখানা। সাদি এই নামে সেভ করেনি, করেছে ছোঁয়া। সাদি জানতও না, জেনেছে গতকাল। কল রিসিভ করে সাদি কানে তোলে। হ্যাঁ জান বলো। জান, আই লাভ ইউ। সাদি ঠিক বুঝে ফেলে কোনো আবদার আছে। লাভ ইউ টু। কিছু লাগবে? বাজারে যত চমৎ শাকসবজি ফল আছে নিয়ে আসেন আমার জন্য। কপালে ভাঁজ পড়ে সাদি। কিন্তু কেন? আমি খাবো, টুইন ফল খেলে টুইন বেবি হবে। দীর্ঘশ্বাস ফেলে সাদি। আচ্ছা আনবো। শোনেন, বলেন। বেশি বেশি করে আইনেন, আপনাকেও খেতে হবে, দুজন মিলে খেলেই কাজ দিবে। সাদি নিজের কপালে নিজেই কয়েক ফোঁটা থাপ্পড় দেয়। আনবো, রাখো তুমি। শালার কপাল, ঘরে বেড়ে সব জায়গায় পাগল। কিছু বলেন। জীবন থেকে হারিয়ে যায় মানুষগুলো, রেখে যায় স্মৃতি। স্মৃতি আঁকড়ে বাঁচতে হয় আমাদের, কখনো ভালো স্মৃতি বা কখনো খারাপ। একটা কথা কিন্তু সঠিক, স্মৃতি হত্যা করতে পারলে মানুষ আত্মহত্যা করতো না। কিন্তু দেহ থেকে প্রাণ না বের হলে স্মৃতি হত্যা হয় না। মায়া শুধু একটা নাম না, এক সমুদ্র ভালোবেসে ঠকে যাওয়া একটা চরিত্র। মায়া এমন একটা মানুষ যাকে কেউ একজন গভীরভাবে ভেঙে দিয়েছে, স্বপ্নগুলো পুড়িয়ে দিয়েছে। হ্যাঁ, এই মায়া সেই মায়া যার সাথে সাদির বিয়ে ঠিক হয়েছিল। দীর্ঘদিন পরে প্রাক্তনের মুখোমুখি দাঁড়িয়ে মায়া ইচ্ছে করছে দাঁড়ায়নি, হঠাৎই সামনে পড়ে গেল। চোখ দুটো আটকে গেল পাষাণ পুরুষের অদলখানায়। সেই পুরুষের চোখ দুটো মায়া দেখে নেয় খুঁটিয়ে খুঁটিয়ে। না, কোথাও তার জন্য মায়া বা ভালোবাসা দেখতে পেল না। মানুষ এতটাই নিষ্ঠুর হয়? আকাশ ছিল মায়ার প্রেমিক, প্রেম ছিল তাদের। তারপর কোনো কারণ ছাড়াই আকাশ সরে গিয়েছিল মায়ার জীবন থেকে। স্বপ্ন দেখিয়ে একটা সুস্থ মস্তিষ্কের মেয়েকে অসুস্থ বানিয়ে চলে গিয়েছিল। পিছু ফিরে তাকায়নি আর, কখনো জানতেও চায়নি কেমন আছো। মায়া অপেক্ষায় থেকেছিল, কত রাত কান্না করেছে, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চেয়েছে আকাশকে। হয়তো চাওয়া অক্রুটি ছিল, তাই তো মায়া পেল না। মাঝে মধ্যে মায়ার ইচ্ছে করতো আকাশের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে জিজ্ঞেস করতে, কেন ঠকালে আমায়? কেন কেন আমার ভালো থাকাতে কেড়ে নিলে? কেন কেন আমায় মেরে ফেললে? কিন্তু আত্মসম্মান নামক শব্দটা মায়াকে আটকে দিয়েছে। প্রশ্ন করতে দেয়নি, বরং বারবার এটাই বুঝিয়েছে, যে চলে গিয়েছে তাকে প্রশ্ন করে আটকানো যাবে না, তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে আটকানো সম্ভব না। আকাশও অবাক হয়েছে মায়াকে দেখে। এই মুহূর্তে এখানে মায়াকে একদম আশা করেনি সে। সাদি কল করে ডেকেছে তাকে, তাই এই অবেলায় শপিংয়ে আসা। আকাশ মায়ার সামনে থেকে সরে দাঁড়ায়, রাস্তায় তৈরি করে দেয় মায়াকে যাওয়ার। মুচকি হেসে হাত দিয়ে যেতে ইশারা করে। মায়া দৃষ্টি সরায় আকাশের থেকে, চোখ দুটো জ্বলছে, বোধহয় পানি জমেছে। চোখের পানিও যখন তখন চলে আসে কেন? কারণে অকারণে, দুর্বলতা লুকাতেই দেয় না। মায়া যাচ্ছে না দেখে আকাশ ভ্রু কুঁচকে তাকায়। কিছু বলবেন? মায়া চমকায়, প্রশ্নটা আশা করেনি সে, তবে জবাব দিতে ইচ্ছে করছে। হ্যাঁ, অনেক কথা বলা আছে তোমায়, অনেক প্রশ্ন আছে তোমার কাছে, জবাব চাই আমার। কিন্তু ওই যে বিবেক কথা বলতে বাধা দেয়। মায়াও মুচকি হেসে মাথা নাড়িয়ে বোঝায় কিছু বলবে না সে। অতঃপর পাশ কেটে চলে যায়। কিছু দূর গিয়েই দাঁড়িয়ে পড়ে, পেছনে ঘুরে তাকায়, কিন্তু আকাশকে দেখা যায় না, কারণ সে চলে গিয়েছে। একবারও বোধহয় পেছন ফিরে তাকায়নি। আচ্ছা, মানুষ এত দ্রুত সব ভুলে যায় কি করে? তাদের কি মন নেই? মায়া শব্দটা তাদের মধ্যে নেই কি? সামিরকে আকাশের দায়িত্বে রেখে সাথে বিদায় নিয়েছে।
সামিরের সাথে থাকলে আজকে আর বাসায় ফেরা হবে না তার। সামিরের বকবকে মাথা ধরে গিয়েছে। স্বাদের ইচ্ছে করে মাঝে মধ্যে গালে হাত দিয়ে 2-3 দিনের জন্য ভাবনার জগতে চলে যেতে। সব পাগল তার কপালে কি করে ছুটল? তবে স্বাদের ভালোও লাগে। ভালো থাকার মেডিসিন হচ্ছে সামির এবং ছোঁয়া। এরা দুজন চুপ থাকলে স্বাদের নিজেরই দম বন্ধ লাগে। আল্লাহর কাছে বারবার শুকরিয়া আদায় করে এমন বউ এবং বন্ধু পাওয়ার জন্য। 2 হাতে ফলমূল নিয়ে স্বাদী বাসায় ফেরে। সন্ধ্যা হয়েই গিয়েছে প্রায়। ছোঁয়া এই সময় বাগানে একটু হাঁটাহাঁটি করে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। ছোঁয়া রানী হাঁটছপ এবং বই পড়ছে। স্বাদীর চোখ দুটো বড় বড় হয়ে যায়। এ কি দেখছে সে? তার হাত পাগল বউ বই পড়ছে? স্বপ্ন টপ্ন দেখছে কি? স্বাদী ফলমূলের ব্যাগ নামিয়ে নিজের শরীরে চিমটি কাটে। ব্যথা পেয়ে মুখ দিয়ে শব্দ বেরিয়ে আসে। তার মানে স্বপ্ন নয়, তার হাত পাগল বউ সত্যি সত্যি বই পড়ছে। স্বাদী মুচকি হেসে এগিয়ে যায়, ছোঁয়ার পেছনে দাঁড়ায়। সূর্য কি আজ ওঠেনি? ছোঁয়া যেন জানতোই স্বাদী আসবে, তাই চমকায় না। বইটা বন্ধ করে মুখ গোবরা করে তাকায় স্বাদীর দিকে। বউয়ের মুখখানা কালো দেখে স্বাদী ভ্রু কুঁচকে ফেলে। চতুর্স্বাদী বুঝে ফেলে বউ তার গন্ডগোল পাকিয়ে ফেলেছে। আমাকে স্যার খুঁজে দিন, সামনে আমার পরীক্ষা, সে খেয়াল আছে আপনার? ফেল করলে তো আবার বলবেন ফেলটুবো। অবাকের ওপর অবাক স্বাদী। সারা বছর যে মেয়ে বই ছুঁয়ে দেখে না, সে স্যার খুঁজতে বলছে। শোনেন, আধবুড়ো স্যার খুঁজে আনিয়েন। আমি আবার দেখতে সুন্দরী, কম বয়সী স্যার আনলে প্রপোজ করে বসতে পারে। স্বাদী ছোঁয়ার মাথায় টোকা দেয়। সুন্দরী ফক্কিন্নি, তোমার পড়ালেখার নেশা জাগলো কেন? কেসটা কি খুলে বলো। ছোঁয়া মুখ বাঁকায়। এখানে খুলতে পারবো না, আমার শরম করে। স্বাদী হকচকিয়ে যায়। ঘটনা বলতে বলছে। ঘটনা কিছুই না, আমি শিক্ষিত হব, ভার্সিটিতে পড়বো, ব্যাংকার হব, তারপর আপনাকে আর আপনার বাচ্চাদের ফেলে আরেক ব্যাটার সাথে ভেগে যাব। স্বাদী দীর্ঘশ্বাস ফেলে। এখন কথা বাড়ালে এই সবই টানবে ছোঁয়া। আচ্ছা, ভেতরে চলো। ছোঁয়া দাঁড়িয়ে যায়, আলতো হাতে জড়িয়ে ধরে স্বাদীকে। আমি আপনার যোগ্য হতে চাই, যাতে কেউ কখনো প্রশ্ন তুলতে না পারে, বলতে না পারে সাদমান চৌধুরীর যোগ্য বউ পায়নি। আমাদের বাচ্চা যাতে বলতে না পারে তাদের মা আতপাগল। আমি বউ হিসাবে আতপাগলই থাকতে চাই, কিন্তু মা হিসাবে পারফেক্ট। আর পারফেক্ট হতে গেলে আমাকে উচ্চশিক্ষিত হতে হবে। সাধু, আমি বুঝি কম, কিন্তু বোকা নয়। আমাকে সাপোর্ট করবেন, ভুল করলে বকবেন, আমার সব কথায় সাই জানাবেন না। স্বাদী মুচকি হাসে, চুমু খায় ছোঁয়ার মাথায়। তোমার থেকে পারফেক্ট এই দুনিয়ায় আর কেউ নেই। ছোঁয়া তাকায় স্বাদীর মুখপানে। এভাবে বলে আমাকে দমিয়ে দিবেন না। আপনি আমায় ভালোবাসেন বলে আমার সব কিছু পারফেক্ট লাগে, কিন্তু সত্যি কথা আমি পারফেক্ট না। সামিরের বিয়ে আজকে। বিয়ের ডেট ফিক্সড ঠিক হতে 5 মাস লেগে গেল। ছোঁয়া বর্তমানে 9 মাসের প্রেগনেন্ট। ভারী পেটটা নিয়ে চলাফেরা করতে বেশ কষ্ট হয়ে যায় তার। ছিচকাদুনি ছোঁয়া বড় হয়ে গিয়েছে। এখন বাচ্চাটা এত জ্বালাদুন করে, তবুও কাঁদে না ছোঁয়া। স্বাদী চিন্তা করবে ভেবে স্বাদীকেও জানায় না। চুপি চুপি সহ্য করে নেয় হবু সন্তানের দেওয়া ব্যথা। স্বাদী অফিস থেকে ছুটি নিয়েছে 2 মাসের। মূলত ছোঁয়ার ডেলিভারি না হওয়া অবধি সে ছোঁয়াকে একা ছাড়বে না। এতে ছোঁয়াও ভীষণ খুশি। মানুষটা আশেপাশে থাকলে ছোঁয়া সাহস পায়, মনোবল বাড়ে, শান্তি পায়। দূরে গেলেই মনে হয় এই বুঝি লেবার পেইন উঠল, এই বুঝি কষ্ট হবে। স্বাদী সামিরের বিয়েতে যাবে না। ছোঁয়াকে একা রেখে যাওয়ার প্রশ্নই ওঠে না। আতপাগল সামিরও আর জোর করেনি যাওয়ার জন্য। বুঝেছে স্বাদীর মনোভাব। বাড়ির সকলেই বিয়েতে গেলেও রয়ে গিয়েছে নাজমা, স্বাদী এবং সাবিনা। 2 মা ছোঁয়াকে চোখের আড়াল করে না। ছটফটে ছোঁয়া কখন কি করে বসবে, এটাই তাদের চিন্তা। সেই চিন্তা থেকেই ছোঁয়াকে এতটা চোখে চোখে রাখা। বাড়িতেই টিচার রেখে দেওয়া হয়েছে। ছোঁয়া দুষ্টুমি কমিয়ে পড়ালেখায় মনোযোগও দিয়েছে। বাড়িতেও একটু আধটু পড়ালেখা করে সে। এইচএসসি এখনও 4 মাস দেরি আছে। এখন বিকেল 3টে বাজে। ছোঁয়ার পেটে একটু একটু পেইন হচ্ছে। স্বাদী মনোযোগ দিয়ে ল্যাপটপে অফিসের কাজ করছে। কোম্পানি বড় একটা প্রজেক্টের দায়িত্ব দিয়েছে সাদিকে। বাড়ি বসেই সেটার দায়িত্ব পালন করছে সে। এই মুহূর্তে ছোঁয়ার ইচ্ছে করছে না লোকটাকে ডাকতে। করুক একটু নিরিবিলিতে কাজ। ছোঁয়া ভেবে নেয় ব্যথা হয়তো একটু পরে ঠিক হয়ে যাবে, তাই টান টান হয়ে শুয়ে পড়ে। সময় গড়াতে থাকে, তার সাথে ব্যথা। ডাক্তার বলেছিল লেবার পেইনের কথা। যখন তখন লেবার পেইন উঠতে পারে, এটাও বলা হয়েছিল ছোঁয়াকে।
নির্দিষ্ট ডেট দেওয়া থাকলেও অনেকের ক্ষেত্রেই ডেটের আগে বাচ্চা চলে আসে। ছোঁয়ার ক্ষেত্রেও তেমন ব্যাপার হচ্ছে। এবার আর ছোঁয়া টিকতে পারে না, মৃদু স্বরে আর্তনাদ করে ওঠে। সাথী ল্যাপটপ বন্ধ করে ফেলে, সাথে সাথে এগিয়ে আসে ছোঁয়ার দিকে। চিন্তিত ভঙ্গিতে ছোঁয়ার হাতখানা ধরে। কষ্ট হচ্ছে? ছোঁয়া এক পলক দেখে নেয় সাথীর মুখখানা, তারপর ঠোঁট উল্টে বলে ওঠে, ব্যথা করছে। সাথী সময় নষ্ট না করে ছোঁয়াকে কোলে তুলে নেয়, ছুটে চলে যায় হসপিটালের উদ্দেশ্যে। সাধু, কুদ্দুসকে বলুন বাইনা না করে খেয়ে নিতে, আমি ভার্সিটিতে যাব। সাদির 3 বছরের ছেলে ছোঁয়াত এক মনে গেমস খেলছে, কোনো দিকেই তার খেয়াল নেই। ছোঁয়া মুখে খাবার দিতে গিয়েছে বিধায় মুখের চারপাশে খাবার লেগে আছে, তবে একটা দানাও ছোঁয়া ছেলের মুখে দিতে পারেনি। সাদি শার্টের সবগুলো বোতাম লাগানো শেষ করে ছেলের পাশে বসে হাত বাড়িয়ে ডাকে, সোয়াদ, বাবার কাছে এসো। ছোঁয়াত ফোন ফেলে এক লাফে বাবার কোলে উঠে পড়ে। ছোঁয়া গাল ফুলিয়ে ফেলে। আমি এতক্ষণ কুদ্দুস কুদ্দুস বলে ডাকলাম, সাড়া দিল না। ছোঁয়াত তার ফোকলা ধাতে হেসে আঙুল নাড়িয়ে বলে, মাই নেম ইজ সোয়াদ চৌধুরী। সাদি হেসে ছেলের মাথায় চুমু খায়, তারপর ছোঁয়াত থেকে খাবারের বাটি নিয়ে চামচ দিয়ে ছেলের মুখে খাবার তুলে দেয়। ছোঁয়াত খেতে থাকে। ছোঁয়া রেগে বোম হয়ে যায়, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে যায়। ছেলেকে একদম নিজের কবজায় নিয়ে নিয়েছেন আপনি। তুমি নিয়ে যাও। কালো জাদু করেছেন যে, আমি নিব কি করে? তুমি সাথে সাথে করে ফেলো। ছোঁয়াত বলে ওঠে, পাপা, হোয়াট ইজ সাদা জাদু? কুদ্দুস, তুই একদম ইংরেজি বলবি না, ওটা ইংরেজদের ভাষা। ছোঁয়াত ছোঁয়াকে ভেঙচে কাটে। ছোঁয়া বলে ওঠে, আমার এক্ষুনি আরেকটা ছেলে লাগবে, যাকে আমি পারবো, যে আমার মতন হবে। বাবার মতন ছেলে আমার লাগবে না। সাদি হাতের ইশারায় দেখিয়ে দেয়। ওই যে দরজা, যাও নিয়ে এসো। ছোঁয়া সাদির চুল টেনে দিয়ে রাগে গজগজ করতে করতে বেরিয়ে যায়। সাদি হাসে। আমার পরিবার, আত্মাগর বউ, আমার হৃদয় হরণে বড় আর হল না তুমি।